মূল্য সংযোজন কর হচ্ছে কোনো পণ্য বা সেবার ক্ষেত্রে তার আমদানি, উৎপাদন ও বন্টনের প্রতিটি পর্যায় শেষে সংযোজিত মূল্যের উপর শতকরা হারে কর আরোপ। আর সংক্ষেপে এটাকে বলা হয় কি কনজিউমার ট্যাক্স। এই মূল্য সংযোজন করটা বেসিক্যালি কার উপর যায় পড়ে? যে কনজিউম করে, যে পণ্যটা ভোগ করে তার উপর পড়ে। আর এই যে প্রতিটা ধাপের শেষে শেষে যে সংযোজন হয়, এই সংযোজনের মূল্যের উপরই বেসিক্যালি ভ্যাটটা অ্যাড হয়। একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি যে আসলে অ্যাড কিভাবে হয়। এই যে দেখেন, এখানে 7টা কলাম আছে: ভ্যাট আরোপ স্টেজ, বিক্রয় মূল্য, ভ্যাট রেট, ভ্যাট মোট মূল্য, রেয়াত, নেট ভ্যাট প্রদান। প্রথমে কি হয়, আমরা যে কোনো প্রোডাক্ট যখন তৈরি করি, করলে কি করতে হয়, আমাদের র মেটেরিয়ালস কিনতে হয়। র মেটেরিয়ালস দুইভাবে আমরা নিতে পারি, লোকাল থেকেও সোর্স করতে পারি, ইম্পোর্ট করতেও পারি, দুইটা জায়গায় করতে পারি। যখনই করি তখন তো আমাদেরকে ভ্যাট দিয়ে কিনতে হয়। তো ধরলাম আমরা এই একটা পণ্য তৈরি করব, যেটা ধরেন এলইডি টিউব ধরে নিলাম। তো সেটা যখন আমি ক্রয় করি, এটা র মেটেরিয়ালস গুলো আমি আনলাম চায়না থেকে। চায়না থেকে যখন আনছি, এনে বিক্রি করছি, আমদানিকারক আনছে, আনতে তার একটা অ্যামাউন্ট খরচ হয়েছে, খরচ হওয়ার পর আমদানিকারক কার কাছে বিক্রি করছে, একটা পার্সনের কাছে বিক্রি করছে। তো আমদানিকারক বিক্রি করছে 500 টাকা, তার উপর 15% ব্যাট 75 টাকা, মোট মূল্য 575 টাকা। আর এক্ষেত্রে আমদানিকারক যে আনছে, আমদানিকারক যেই ভ্যাটটা দিয়ে আসছে, ওই টোটালটাই 75 টাকা ভ্যাট। ঠিক আছে। আর তারপরে আমদানিকারক থেকে কিনলো কি উৎপাদনকারী, যে পণ্যটা উৎপাদন করে, উৎপাদনকারী কার কাছ থেকে কিনলো, আমদানিকারকের কাছ থেকে কিনলো। আমদানিকারক উৎপাদনকারী ওই 500 টাকার পণ্যটা বিক্রি করলো 700 টাকায়। 700 টাকার উপর 15% ভ্যাট, 105 টাকা আসে, মোট মূল্য 805 টাকা। এখানে দেখেন, এই যে আমদানি, এই উৎপাদনকারী এই যে পার্চেসের সময় যে 75 টাকা ভ্যাট দিছে, এই ভ্যাটটা সে রেয়াত নিয়ে নিবে। এখানে রেয়াত নিয়ে নিল, তাহলে ভ্যাট, নেট ভ্যাট আসলো 30 টাকা তার। এটা আমরা যখন রিটার্ন করব তখন আরো স্পষ্ট বুঝতে পারবো। তো এখানে এডিশনটা কত দেখেন, এডিশনটা 500 থেকে 700 থেকে 500 বাদ দিলে থাকতেছে আমাদের 200 টাকা। তো ব্যাটের হার কত, 15% স্ট্যান্ডার্ড রেটে, 15% অনুযায়ী 30 টাকা। এই দেখেন নেট ব্যাট, এই উৎপাদনকারীর নেট ভ্যাট সংযোজন হইলো 30 টাকা। উৎপাদনকারী কি করলো, উৎপাদনকারী রিটেলার কাছে বিক্রি করে না, উৎপাদনকারী বিক্রি করলো ডিলারের কাছে বা পাইকারি বিক্রেতার কাছে। এখন পাইকারি বিক্রেতা এই 700 টাকার পণ্যটা কিনলো, কিনে বিক্রি করলো 1000 টাকা। তো 1000 টাকার উপর 15% ভ্যাট দিল, ভ্যাট দিয়ে 150 টাকা যোগ করে 1150 টাকা পণ্যটা বিক্রি করলো। তো উনি যে কিনছিল, কিনার সময় ভ্যাট দিয়েছিল কত, 105 টাকা। তো 105 টাকা দেওয়ার ফলে 150 টাকা থেকে 105 টাকা যাওয়ার পরে 45 টাকা থাকে। তাহলে এই দেখেন 700 আর 1000, এই দুইটার পার্থক্য 300 টাকা। 300 টাকার উপর 15% ভ্যাট, এডিশন এই যে 45 টাকা চলে আসলো। পাইকারি বিক্রেতা কি করলো, বিক্রি করলো খুচরা বিক্রেতার কাছে। খুচরা বিক্রেতা এই 1000 টাকা দিয়ে পণ্যটা কিনে সে আরো 200 টাকা সংযোজন করে। খুচরা বিক্রেতা সবসময় 15% হারে বিক্রি করতে পারে না, সবই ট্রেড পর্যায়ে আমরা জানি 5% হারে ব্যাট, সে 5% হারেই ব্যাটে বিক্রি করলো। তাহলে 1200 টাকার উপর 5 12 60 60 টাকা দিল। পণ্যের দাম 500 টাকার পণ্য দাম যায় উঠলো 1260 টাকা। আর এ টোটাল এখানে 60 টাকা দিল, সেটার উপর কোনো রেয়াত পাবে না, কারণ সে 5% ভ্যাটে বিক্রি করছে। এখানে সে দিল 60 টাকা। এই 1260 টাকার মধ্যে আমরা ভ্যাট দিলাম 4টা স্টেজে 210 টাকা। আর 500 টাকার পণ্যটা যায় পৌঁছাইলো 1260 টাকা। তাহলে আমরা যদি এই যে আগের পর্বটাতে যাই, যে আমদানি পর্যায়ে আমরা ভ্যাট দেই, উৎপাদন পর্যায়ে ভ্যাট দিলাম, ভ্যাট দিয়ে যে সংযোজনটা করলাম, যে 200 টাকা সংযোজন করলাম, তার উপর 30 টাকা ভ্যাট দিলাম। বন্টনের পর্যায়ে, বন্টনের একটা আমদানি পাইকারি বিক্রেতা সে বন্টন করছে একবার, তখনও সংযোজন হয়েছে, সংযোজনের উপর তার উপর ভ্যাট দিছে। এবং খুচরা বিক্রেতা যে সংযোজন করছে ওইখানে সে 5% হারে ভ্যাট দিছে। তো দেখেন, এই 3টা পর্যায়ে কিন্তু ভ্যাট সংযোজন হয়েছে, শুধুমাত্র যেখানে সংযোজন হয়েছে সেখানেই ভ্যাট প্রযোজ্য হয়েছে। তাহলে ভ্যাট কিভাবে কাজ করে আমরা এটা কি বুঝতে পারছি? একটু রেসপন্স করেন। জি দাদা। জি 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 দাদা। ওকে, তাহলে এভাবেই মানে ভ্যাটটা বেসিক্যালি বাংলাদেশে এভাবেই কাজ করে। এই এই যে 500 টাকার পণ্য 1260 টাকা বিক্রি হয়, এই যে 210 টাকা কে বিয়ার করছে শেষ পর্যন্ত? আমার মতো কনজিউমার যারা আছে তারাই বিয়ার করছে, ব্যবসায়ীর উপর 1 টাকাও প্রভাব বিস্তার করে নাই। ক্লিয়ার তো?
দাদা 500 টাকার উপরে 500 টাকার পরে যে আমদানিকারক থেকে 700 টাকা হলো, জি এই 700 টাকার পরে আমদানিকারক ধরেন উৎপাদনকারী ধরেন আমাদের প্রতিষ্ঠান, জি ঠিক আছে। এখন এই প্রতিষ্ঠান রেয়াত পেলো 75 টাকা, জি যেটা 9.1 এর মাধ্যমে পাবে। জি সমন্বয় করে নিবেন। আর আর এই 30 টাকা, এই 30 টাকাটাকে 30 টাকা নেট ভ্যাট প্রদান, এই 30 টাকাটা কোথায় প্রদান করবে? এই টাকাটাই হলো আপনি এই টাকাটাই গভর্নমেন্টের কোষাগারে জমা করবেন, এখন এই চালান করে এই টাকাটাই জমা করবেন। ধরেন আপনার এই জুন মাসে 805 টাকা সেল হয়েছে আর 575 টাকার মাল কিনছেন, প্রোডাক্ট হুম কিনছেন, এটাই আপনার লেনদেন। তাইলে আপনি যখন ওই 9.1 4 নম্বর নোটে দিবেন কি 805 টাকা সেল, মানে 700 টাকা স্ট্যান্ডার্ড রেট, 15% ভ্যাট, 105 টাকা ভ্যাট আসবে, টোটাল আসবে 805 টাকা। তাহলে আপনার লাইবিলিটি কত দাঁড়ালো? 105 টাকা। আর আপনি যখন পার্সেসে দেখাবেন স্ট্যান্ডার্ড রেটে পার্সেস, তখন দেখাবেন এই যে 500 টাকা পার্সেস, ভ্যাট তো অটো 75 টাকা ক্যালকুলেশন হয়ে যাবে এবং রেয়া তো অটো নিয়ে নেবে, তখন আপনার নেট ভ্যাট পেয়েবল দেখাবে এই যোগ বিয়োগ করার পরে 30 টাকা। এই 30 টাকা কি আমাদের ক্লোজিং ব্যালেন্স বা ওপেনিং ব্যালেন্স যেটা বলে সেটা? হ্যাঁ, এটাই দুইটার বিয়োগ করে নোটে এটাই দেখাবে, ওকে। বিয়োগফল দেখাবে। স্ট্যান্ডার্ড রেটে সেলস, সেলস থেকে পার্সেসে রেয়াত বাদ দেওয়ার পরে এই ভ্যাটটা আপনার পেয়েবল দেখাবে। এইটা যখন আপনি চালান করে আবার চালানে এন্ট্রি দিবেন, তখন হলো আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে, আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন। একটা প্রতিষ্ঠান যদি সরাসরি আমদানি করে, হ্যাঁ করতেই পারে। ধরেন সরাসরি আমি কিছু কাঁচামাল, ধরেন আমাদের বলকলে আমদানি করলাম 15% রেটে, তাহলে হ্যাঁ, সেক্ষেত্রে বলকলে আমদানি করলাম 5 কেজি, 5 কেজির ভ্যাট আসলো 75 টাকা, এই 75 টাকা কি ওনারা ওখান থেকে কাটে নেয়? আমদানি পর্যায়ে যে ভ্যাটটা দিয়ে আসেন হুম। সেটা যখন আমরা মূসক 9.1 বিল অফ এন্ট্রি নাম্বারটা দিই, এখন অটোমেটিক্যালি ওইখানে যত টাকা ভ্যাট কেটে রাখবে আমার পার্সেসের সাথে অ্যাড হয়ে যাবে। ওটা তো স্মার্ট স্মার্ট ভ্যাটে অনলাইনে যখন দেয় তখন। হ্যাঁ, এটা অনলাইনে দেয়, এখন তো সবাই অনলাইনে। যদি অফলাইনে দেন হ্যাঁ আপনি সেম প্রসেস, আপনি তখন হাতে বসাবেন, যদি এক্সেলে করেন এক্সেলে হাতে লিখলে হাতে বসাবেন, আর এটি যেটা অ্যাডভান্স ট্যাক্স সেটা ওই হ্যাঁ নোটে যায় আপনি হাতে বসাবেন, আর অনলাইনে দিলে অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে যায়। ঠিক আছে। আর আমরা তো ওই যে ভ্যাট জানি, ভ্যাট কিন্তু ট্যাক্সের একটা পার্ট, ট্যাক্সের দুইটা পার্ট বেসিক্যালি, একটা হলো ডিরেক্ট ট্যাক্স, একটা হলো ইনডিরেক্ট ট্যাক্স। ভ্যাট হলো ইনডিরেক্ট ট্যাক্স আর ইনকাম ট্যাক্স হলো ডিরেক্ট ট্যাক্স। এটাকে আমরা বুঝি ডিরেক্ট ট্যাক্স কেন? ডিরেক্ট ট্যাক্সটা হলো আমরা যে কনজিউমার যে নিজে থেকে দেয় সেটা হলো ডিরেক্ট ট্যাক্স। যেমন ইনকাম ট্যাক্স আমার আয়ের উপর কর আমি নিজে দেই, হুম। বা আমার কাছ থেকে কেটে রাখলেও সেটা আমার নামে জমা দেয়, ওই প্রতিষ্ঠানের নামে জমা দেয় না, আমার নামে জমা দেয়, তার মানে আমি গভর্নমেন্টকে ট্যাক্সটা দিচ্ছি। আর আপনি যখন কোনো পণ্য কিনেন, ধরেন একটা মাম পানি কিনলাম আমরা, মাম পানিটাতে ভ্যাট আছে, তো ওই যে ভ্যাটটা দিলাম, ওই ভ্যাটটা কি আমরা সরকারি কোষাগারে ডিরেক্ট জমা দিচ্ছি? জমা দিন, আমরা কাকে দিচ্ছি? দোকানদারকে দিচ্ছি। দোকানদার তার মাসে যে ভ্যাটটা আসে সেটা একবারে যে মাস শেষে হিসাব করে তারপরে যে সরকারি কোষাগারে জমা দেয়, ওটা বায়া হয়ে যায়। গভর্নমেন্ট ভ্যাটের জন্য সম্পূর্ণ লাইবিলিটি দিয়ে দিচ্ছে ব্যবসায়ীদের উপর, কারণ তারা জানে এই যে ছোট ছোট কনজিউমারের কাছ থেকে এই ভ্যাট আদায় করা সম্ভব না। সম্ভব না। এই জন্য ওটা ডিরেক্ট ট্যাক্স আর এটা ইনডিরেক্ট ট্যাক্স। আর প্রত্যেকটা দেশ তখনই বেশি উন্নত হয় যখন ডিরেক্ট ট্যাক্সের পরিমাণ বেশি বাড়ে। আমাদের অবশ্য এখন ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, যে একটা সময় ছিল ভ্যাটের খাত থেকে ইনকাম 70%, ইনকাম ট্যাক্সের খাত থেকে ইনকাম 30%, এখন অনেকটা কাবার হয়েছে, অনেক অনেক উন্নতি হয়েছে, মানুষও সচেতন হচ্ছে। আর আমাদের বর্তমানে ভ্যাট আইনে, আগে একটা আইন ছিল 2019 সালের জুলাই থেকে আরেকটা নতুন আইন কার্যকর হয়েছে। এটা যদি আমরা ভ্যাটের ইতিহাস জানতে চাই, এই 1991 সালে প্রথম বাংলাদেশের ভ্যাট আইন কার্যকর হয়। এর আগে আবগারি শুল্ক ছিল, আবগারি আইন ছিল, ওইটা বাদ গিয়ে 1991 সালের 1 জুলাই থেকে আমাদের ভ্যাট আইন কার্যকর হয়। ওই ভ্যাটের আইনের নাম ছিল মূল্য সংযোজন কর 1991। আর পরবর্তীতে এটা আপডেট হয়ে 2012 সালে সংবিধানে পাশ হয় যে ভ্যাট আইন কার্যকর হবে, পাশ হয়েছে, সেটা ইমপ্লিমেন্ট হয়েছে 2019 সালের জুলাই মাসে। 2019 সালের জুলাই মাসে, এই 7 বছর মানে স্ট্রাগল করতে হয়েছে আইন নিয়ে। প্রথম আইনটা খুব সুন্দর ছিল, খুবই সুন্দর, এটা 17 সালের জুলাই মাস থেকে কার্যকর হওয়ার কথা ছিল,
পরবর্তীতে ব্যবসায়ীদের বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে ওইটা বাদ হয়েছে, এবং এখনকার যে আইনটা অল্প কিছু পরিবর্তন হয়েছে ভ্যাট আইনের 1991 সালের আইনের, কিন্তু প্রথম যে আইনটা করছিল ওটা ব্যাপক আপডেট ছিল, ওইটা খুবই ভালো ছিল। ওইখানে এই যে উপকরণ উৎপাদন সহগ ঘোষণা ছিল না, কোনো মূসক চালান ছিল না, আপনি যাই বিক্রি করবেন তাই 15% ভ্যাট, এবং উৎসে কাটার ক্ষেত্রে একটা ছোট্ট একটা পরিমাণ, মানে নামমাত্র একটা পরিমাণ উৎসে কাটতে হইতো, সর্বোচ্চ ছিল 0.5%। এত কমপ্লায়েন্সের কিছু ছিল না, মূল কথাই ছিল আপনি যাই বিক্রি করবেন 15% ভ্যাট ইনক্লুডিং ভ্যাট। আপনি যদি ওটার মধ্যে ভ্যাট যোগ নাও করেন কোনো কিছু নাই, মূসক চালানো কাটা লাগবে না, শুধু কমার্শিয়াল ইনভয়েসই সই। কিন্তু আমাদের দেশে কিন্তু এখন দুইটা জিনিসই ইউজ হয়, একটা হলো মূসক চালান যেটা গভর্নমেন্টের ইনভয়েস, আর একটা হলো প্রতিষ্ঠানের ইনভয়েস যেটাকে বলে কমার্শিয়াল ইনভয়েস। কমার্শিয়াল। তো এখানে এটা তুলে ধরছে যে বাংলাদেশের মূল্য সংযোজন কর সম্পূরক শুল্ক আইন 2012, এই আইনটা শুরু হয়েছে তো 1 জুলাই 2019 থেকে। এটার উদ্দেশ্যটা কি, কি এটার বৈশিষ্ট্য কি আছে? বৈশিষ্ট্যগুলোর মধ্যে যদি দেখি আমরা, ইলেকট্রনিক্স রিটার্ন এটা খুবই গুরুত্বপূর্ণ। আগে আমাদের কি করতে হইতো, এই ব্যাট অফিসে যায়, প্রত্যেকটা কাজের জন্য ব্যাট অফিসে যায় বসে থাকা লাগতো। এখন কিন্তু আমাদের তা করা লাগে না, আমরা রিটার্ন যদি চাই আমরা অনলাইনে রিটার্ন জমা দিয়ে ব্যাট অফিসে না গেলেও হয়। কিন্তু আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা আছে, মানে ব্যাট অফিসের কাছে, হ্যাঁ, কিছু আনইথিক্যাল কাজ আছে যার জন্য আমাদেরকে যাইতে হয়। এটা ওপেন সিক্রেট আর কি, যে আমরা যদি না যাই, ওনাদের সাথে দেখা না করি, আমাদের বিভিন্ন সময় তারা হ্যারাসমেন্ট করে। এটা তো আমরা সবাই জানি কম বেশি। আগে এক সময় ছিল যে ফিজিক্যালি তাদেরকে রিটার্নের কপি দিয়ে রিসিভ করে আনতে হতো, এখন কিন্তু তা করতে হয় না, অনলাইনে সাবমিট, তো আপনার রিটার্ন সাবমিট। তো এটা ইলেকট্রনিক্স রিটার্ন করার ফলে আমাদের অনেক সুবিধা হয়েছে, অনেক প্রতিষ্ঠানই যায় না, হ্যাঁ, কিছু কিছু প্রতিষ্ঠান যায়, যারা আর কি একটু গেরা করলে পরে তারাই যায়, তা না হলে কেউ ব্যাট অফিসে যাইতে চায় না। গভর্নমেন্ট চাইছিল যে আপনার রিটার্ন আপনি দেন, আপনি হিসাব মেনটেন করেন, আপনার অফিসে থেকে ব্যাট অফিসে যাওয়া লাগবে না, কিন্তু আমরা আসলে বাস্তবে তা হচ্ছে না। আর এটা হলো ব্যবসায়ী বান্ধব, ব্যবসায়ীদের জন্য হিসাব নিকাশ করাটা যেহেতু অনলাইন ভিত্তিক করছে, অনেক সহজ হয়েছে। হ্যাঁ, এই যেমন ওই যে আগে তো ব্যাট সফটওয়্যার নিতে হলে অনেক ইস্যু ছিল, এখন কিন্তু ইস্যু নাই, বেশ কিছু প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়ে দিছে যে তাদের সফটওয়্যার নিলে অনলাইনে আপনি মূসক চালান কাটতে পারবেন। মূসক চালান অনলাইনে মূসক চালান কাটলে রেজিস্টার গুলো অটো মেনটেন হয়ে যায়, যার জন্য ওই ম্যানুয়াল যে সিস্টেমটা ওটা টোটালি অ্যাভয়েড হয়েছে। কিন্তু বাস্তবে সব হয় নাই, মানে সবাই হলো ব্যাট সফটওয়্যার ইউজ করে না। যদি গভর্নমেন্ট একটা নির্দিষ্ট আইন করে দিয়েছিল 5 কোটি টাকা টার্নওভার হইলেই ব্যাট সফটওয়্যার ইউজ করা লাগবে, এটা এখনো সবাই যায় নাই। তো ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে এটা আসছে অনেকটাই ম্যানুয়াল থেকে। এই নুরজামান ভাইরা কি আপনারা এখনো ম্যানুয়ালি করেন না অনলাইনে? না না না, আমাদের কোম্পানির নিজস্ব সফটওয়্যার আছে হ্যাঁ যেটাকে হ্যাঁ আমরা বলি এবি ভ্যাট, আকিজ বশির ভ্যাট। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে আমার, ইয়ে দেখাইছিল। আচ্ছা, হুম। তারপরে বিস্তৃত আওতা, আরো বেশি খাত ও পণ্যকে ভ্যাটের আওতায় আনা হয়েছে, মানে আগের তুলনায় আসলে অনেক বেশি আনছে। ওই সেটা একটা সাধারণ আদেশ ঘোষণা করেই সব ক্লিয়ার করে দিচ্ছে যে কারা কারা ভ্যাটের আওতায় পড়বে। আসলে ভ্যাটের আওতা ছাড়া এখন নাই বললেই চলে, এমন ভাবে করছে। তারপরে এখন কিন্তু এই একটা শর্টকাট নাম্বার ছিল, প্রথমে শুরু করছিল যখন এই আইনটা শুরু করে, যে আমরা যে কোনো প্রয়োজন পড়লেই, নতুন আইন তো অনেক রকম জটিলতা দেখা দিত, তখন আমরা এই অনলাইনে ফোন দিয়ে জানতে পারতাম সহজ, মানে, এবং মাঝে মাঝে গভর্নমেন্ট থেকে ট্রেনিং এর ব্যবস্থা করছিল। তো এই সচেতনমূলক পোস্ট দিছিল, এনবিআর এর অফিসাররা কিন্তু এখন অনেক সচেতন সচেতন পোস্ট দেয়। তারপরে এই যে সহজ ব্যাখ্যা, 1991 সাল এবং 2012 সালের মধ্যে আসলে কিরকম কি পার্থক্য আছে লক্ষ্য। 91 সালে ছিল কর ব্যবস্থা আরো আধুনিক ও কার্যকর করতে হবে, আর সেটা হইলো 2012 সালে এসে ইমপ্লিমেন্ট হয়েছে। তো ভ্যাট আইনে কি কি আছে, এই ভ্যাট মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক আইন 2012-তে কি কি আছে? আমাদের ধারা আছে, আমাদের বিধি আছে, আমাদের তফসিল আছে। তফসিল কিন্তু আইনের একটা অংশ, মানে ধারার অংশ। মানে আইন বলতে আমরা কি সবাই জানি কিনা, আইন মানে ধারা, আর বিধি হইলো আইনের একটা অংশ, ধারারই একটা অংশ, আর তফসিল গুলো হইলো ধারা আইনের অংশ। তারপরে যে আর সাধারণ আদেশ, প্রজ্ঞাপন, বিশেষ আদেশ, ব্যাখ্যাপত্র, দিক নির্দেশনা পত্র, ওগুলো তো এগুলো আইনের অংশ সবগুলো। আর বাংলাদেশে ভ্যাটের
হার কয়টা আছে, কত ধরনের কর আছে। বাংলাদেশে ভ্যাটের এখন ভ্যাট আইনে 4 ধরনের কর আছে। কি কি? মূল্য সংযোজন কর, টার্নওভার কর, সম্পূরক শুল্ক, অগ্রিম কর। মূল্য সংযোজন কর তো আমরা সবাই বুঝি, অ্যাজ ইউজুয়াল ভ্যাট যেটা। আর টার্নওভার কর আছে, কিছু কিছু প্রতিষ্ঠানকে একটা সুবিধা দিছে, যদি আইনে বলা আছে 50 লাখ টাকা থেকে 3 কোটি টাকা পর্যন্ত যাদের টার্নওভার, তারা ওই টার্নওভার ট্যাক্সের আওতায় নিবন্ধন নিতে পারবে। তাদের জন্য ভ্যাটের হার হলো 4%। কিন্তু এটা দেওয়ার পরে টার্নওভার নির্বিশেষে কাদেরকে নিবন্ধন নিতে হবে একটা সাধারণ আদেশ ঘোষণা করছে, যার জন্য খুব খুব রেয়ার প্রতিষ্ঠানই চাইলেই টার্নওভার কভারের আওতায় নিবন্ধন নিতে পারে। আর এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। 3 নম্বরে সম্পূরক শুল্ক। সম্পূরক শুল্ক বিভিন্ন রেট আছে। ব্যাটার যেমন বিভিন্ন রেট আছে, সম্পূরক শুল্কেরও বিভিন্ন রেট আছে। সম্পূরক শুল্ক প্রযোজ্য হয় কোন ক্ষেত্রে? যে সকল লাক্সারিয়াস প্রোডাক্ট আছে সেক্ষেত্রে, গাড়ি বলেন, এই যে মাম পানি বলেন, এটা সম্পূরক শুল্ক আছে। বিড়ি, সিগারেট, যেগুলা জি মানে মানুষকে কম ব্যবহার করতে মানে আগ্রহী করে, ওই সমস্ত প্রোডাক্টের উপরই সম্পূরক শুল্ক বসায়। তারপরে অগ্রিম কর। অগ্রিম করটা দেয়া হয় শুধু ইম্পোর্ট স্টেজে। অগ্রিম কর দুইটা রেট আছে, একটা 3%, একটা 5%। 3% হলো উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য, 5% হলো কমার্শিয়াল বিজনেস যারা করে, ফিনিশড এনে ফিনিশ বিক্রি করে তাদের জন্য। তাহলে বাংলাদেশে এই ভ্যাটের আইনের আওতায় 4 ধরনের কর আছে। একটা ভ্যাট, একটা টার্নওভার কর, একটা সম্পূরক শুল্ক, আর একটা অগ্রিম কর। অগ্রিম করটা কিন্তু বেসিক্যালি এটা বর্তায় না। অগ্রিম করটা এটা একটা শর্ত সাপেক্ষে নেয় আবার ফেরত দিয়ে দেয়, এটা ওয়ান কাইন্ড অফ জামানত। আমরা সবাই জানি এটা যদি কনজিউমারও, যে কনজিউমার সে ভোগ করার জন্য পণ্য আনে, আমদানি পর্যায়ে এই এটি কেটে রাখে, ইংরেজিতে বলে এটি অ্যাডভান্স ট্যাক্স, সে সেটা ফেরত নিতে পারে, কমিশনার বরাবর আবেদন করে। আর যারা ব্যবসায়ী তারা 9.1 এর মাধ্যমে এটা সমন্বয় করতে পারে, এবং যখন একটা সময় পর্যন্ত সমন্বয় না হয় তখন সেটা রিফান্ডের জন্য আবেদনও করতে পারে। এটা মানে গভর্নমেন্টের কর কর হইলো এটা ফেরত পাওয়া যায়, এটা গভর্নমেন্ট পায় না, ফেরত দিয়ে দেয়। দাদা, জি। অগ্রিম করটা হচ্ছে যে আপনার বললেন যে কথাটা, ওইটা হচ্ছে আবার কখনো কোনো প্রতিষ্ঠান যদি ইম্পোর্ট করে কিছু আনে, ঠিক আছে, ওই ক্ষেত্রে কি অগ্রিম কর দেওয়া হয়? হ্যাঁ, যত আমদানি আছে প্রত্যেকটাতেই এটি আছে। আচ্ছা, এলসির ক্ষেত্রে, এগুলোর এলসি ক্ষেত্রে? আমদানি মানি ও পণ্য আমদানি, আমি তো সেবা আমদানি বলি না, হ্যাঁ পণ্য আমদানি। ক্যাপিটাল মেশিনারিতে নাই। ওইটা অব্যাহতি, আমরা যখন অব্যাহতিতে যাব অব্যাহতির কিছু সুবিধা আছে। মানে আমরা ওই যে না সিক্স আমদানি পয়েন্ট ওয়ান ক্যাপিটাল মেশিনারিতে দেখি না, না না ক্যাপিটাল না, মেশিনারিতে একবারে ভ্যাট ট্যাক্স ছাড়া এখানে এখানে একটু শর্ত আছে। হ্যাঁ, ব্যাড ট্যাক্স এর একটু শর্ত আছে। ওই শর্তাদি ফিল আপ করলেই তবে কাটে না, তা না হলে কাটে। এটি এআইটি দুইটাই কাটে যদি শর্তাদি ফিল আপ না করা হয়। যেমন আপনার আগে আপনি তো 91 সালের আইন পান নাই। 91 সালের আইনে মূসক 7 ছিল একটা। তো আপনাকে ওইটা ওই কাগজটা, ওই ফর্মটা কাস্টমসে দিতে হইতো। দিলে তখন হইলো কিছু সুবিধা দিত। আর এখন বিভিন্ন ক্ষেত্রে নেয় কি জানেন? একটা প্রত্যয়নপত্র নেয় যে আপনি ব্যাট রিটার্ন ঠিক মতো হয়েছে, এক্সেট্রা দিয়ে এই প্রতিষ্ঠান ঠিক আছে, ব্যাট অফিস থেকে একটা প্রত্যয়নপত্র নিতে হয়। তখন হইলো বিভিন্ন সুবিধা পাওয়া যায়। আদারওয়াইজ আটকে আপনার প্রতিষ্ঠানে আটকাবে না, আপনার প্রতিষ্ঠানে সব আপডেট। কিন্তু ছোট প্রতিষ্ঠানে যারা আছে তাদের আটকায়। ডকুমেন্টেশন অনেক ইস্যু আছে, অনেক ডকুমেন্টস প্রপারলি থাকে না। এই আমরা এই দেখেন, আমরা রেগুলার রিটার্ন করলে ওই যে নীল, সবুজ, রেড জোন থাকে, হ্যাঁ, আমি ঠিক আছে? দেখছি এই জিনিসটা। তখন হইলো আটকিয়ে যায়। তো শর্ত আছে আর কি। তো ওই অগ্রিম কোড দিয়ে আসলো সেটা ফেরত পাওয়া যায়, জাস্ট জামানত। সাইমন, আর কিছু বলবেন? না না না, ঠিক আছে ভাই, ওকে, এখন কন্টিনিউ। আসছে বাংলাদেশের মূসকের হার কয়টি ও কি কি। তো এখানে একাধিক মূসকের হার রয়েছে, কিন্তু এখানে আবার ভাগ আছে কোন ক্ষেত্রে কত। যদি আমরা স্ট্যান্ডার্ড রেট বলি, আদর্শ হার যেটা 15%, এটা আমরা সবাই জানি স্ট্যান্ডার্ড রেট। আর এক্সপোর্টের ক্ষেত্রে এটা 0%। তো এইটাই বেসিক্যালি স্ট্যান্ডার্ড রেট। তারপরে হয়েছে বিভিন্ন ব্যবসায়ীদের বিভিন্ন সুবিধার্থে এটাকে আরো কিছু সুবিধা দিয়ে কমাইছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম করছে। এই সেটা করছে তৃতীয় তফসিল অনুযায়ী। তৃতীয় তফসিল যদি আমরা দেখেন, এই তৃতীয় তফসিলে ভ্যাটের যত রিডিউসিং রেট আছে এই তৃতীয় তফসিলে আছে। কি কি আছে? 1.5%, 2%, 2.4%, 4.5%, 5%, 7.5%, 10%। 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 7টা রেট আছে তৃতীয় তফসিল অনুযায়ী। তাহলে আগে গেল দুইটা, এখানে হলো
7টা 9টা। আর টার্নওভার ট্যাক্সের জন্য ভ্যাটের হার হলো 4%। বেসিক্যালি এই 10টা রেট। আর আমদানির ক্ষেত্রে ওই 3% আর 5% আছে, এটা তো আবার আমরা এলো নামে রেট আছে, 3% সংযোজন হয়, কিন্তু এটা আমরা রিফান্ড পাই। আর আরেকটা আছে সুনির্দিষ্ট কর, যেমন সুতা, তারপরে রড, হ্যাঁ, ওগুলোর প্রতি সুনির্দিষ্ট কর উল্লেখ করে দিছে যে আপনি টন প্রতি কেজি প্রতি এত টাকা আপনাকে ভ্যাট দিতে হবে। হুম এটাও তৃতীয় তফসিলে আছে। তো আমরা এগুলো নিয়ে বিস্তারিত ডিসকাস করব, প্রত্যেকটা ধরে ধরে, যাতে আমার মনের মধ্যে গেঁথে থাকে, যাতে আমি বের করতে পারি যখনই আমার কোনো প্রোডাক্টের রেট কত পার্সেন্ট প্রযোজ্য, উৎসে কর্তন কত পার্সেন্ট, যাতে সহজেই বের করতে পারি, আমরা ওই টেকনিকগুলো শিখে রাখবো। এক্ষেত্রে আমি একটু বলে রাখি যে এই যে ভ্যাটের রেট গুলা, ধরেন আমরা অনেক সময় জানি না এটা ভ্যাটের রেট কত, এরকম হয় না? তো আপনি কিভাবে বের করবেন? প্রথমে বের করবেন যে কোনো একটা প্রোডাক্ট সার্ভিস আসতেই পারে, আসলে এটা কত পার্সেন্ট বের করার নিয়ম কি, প্রথমে আপনি দেখবেন তৃতীয় তফসিলটা, তৃতীয় তফসিলে রিডিউসিং রেট আছে কিনা, যে এই পণ্যটা বা সেবাটা হয় ওইখানে স্পেসিফিক করা আছে, ওইখানে আছে কিনা। যদি দেখেন যে ওইখানে নাই, ওকে, না থাকলে আপনি দেখবেন প্রথম তফসিল, এটা হলো অব্যাহতির এসার, অব্যাহতি মানে কোন কোন পণ্যের জন্য অব্যাহতি দেয়া আছে, ওইটা দেখবেন ওইখানে আছে কিনা। যদি অব্যাহতি তো নাই, আরেকটা আছে অব্যাহতির এসআরও, ওই এসআরওটাতে দেখবেন যে আছে কিনা। যদি না থাকে, এসআরও কিছু অব্যাহতির এসআরও আছে বিভিন্ন প্রতিষ্ঠান ভেদে তাদের সুবিধার জন্য তারা নিয়ে নেয়, হ্যাঁ, তাদের প্রতিষ্ঠান যখন কোনো এসআরও জারি করে স্পেসিফিক প্রতিষ্ঠানের জন্য না, ওই প্রোডাক্ট গ্রুপ ধরে এসআরও জারি করে, ওইগুলোর মধ্যে আছে, ওগুলো খুব বেশি না, ওগুলো দেখবেন। যদি ওইখানে না থাকে তার মানে এই পণ্যের উপর বা সেবার উপর ভ্যাট হলো 15%। সবাই কি ক্লিয়ার? ভ্যাটের রেট জি। বের করতে পারবেন? জি পারবো ইনশাআল্লাহ। ওকে। দাদা, এই এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু আরেকবার রিপিট করা যাবে? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। মানে আমরা একটু কিভাবে আরেকবার ভ্যাটের রেট বের করব? আমরা তো জি জি সার্ভিস নেই এবং সার্ভিস দেই, বা নতুন একটা প্রতিষ্ঠানে আপনি গেলেন, বলেন এই প্রোডাক্ট আপনি নাম কখনো শুনেন নাই, এমন হইতেই পারে, তাই না? তো ওই প্রোডাক্টটা, একটা জি প্রোডাক্টের নাম বলেন, কে 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 কোন ব্যবসায়ী আছেন যে পণ্য নিয়ে কাজ করেন, বলেন, আমি বলি। আমি ধরুন আমি সার্ভিসের। একজন একজন বলেন, একজন বলেন। যে আমি ওমর ফারুক, আমি হচ্ছে আমাদের হচ্ছে কনসার্ন হচ্ছে ডাইং। তো এটা বেসিক্যালি আমরা সার্ভিস ডাইং এন্ড ক্যালেন্ডারিং করি, সার্ভিস প্রোভাইড করি আর কি। সার্ভিস প্রোভাইড করেন। তো এই প্রোডাক্টটা সম্পর্কে কয়জনের ধারণা আছে? আমাদের এখানে যারা আছেন কয়জনের ধারণা আছে? সবার তো ধারণা নাই। না এই তখন না কিভাবে বের দাদা, করবেন? জি, না দাদা, এটার ধারণা নেই। আমার একটা কোশ্চেন আছে, ওনারটা বলে নেন, তারপর আমি বলতেছি। আচ্ছা। তখন হলে আপনি কি করবেন, এই প্রোডাক্টের রেট বের করতে হলে, সার্ভিসটার রেট বের করতে হলে আপনি প্রথমে তৃতীয় তফসিল দেখবেন, তৃতীয় তফসিলে কোথায় আছে। যদি তৃতীয় তফসিলে জি না থাকে, অব্যাহতির এসআরও দেখবেন, অব্যাহতির এসআরও না থাকলে এটার উপর 15% ব্যাট। আচ্ছা, তৃতীয় তফসিল না না পাইলে হচ্ছে আমি অব্যাহতি এছাড়াও দেখবো। হ্যাঁ তারপর হচ্ছে যদি না হয় তাহলে এটা সরাসরি 15% হয়ে যাবে হ্যাঁ, কোথাও একদম, না পেলে। কোনো মিস নাই। রাইট। আচ্ছা, আর আমরা হচ্ছে গিয়া স্যার কি বলবো নাকি এটা সমস্যা হ্যাঁ, হচ্ছে? না ওই যে সাইমন আমরা কিছু বলতে আমরা চাইছেন? মূলত দাদা, আমারটা হচ্ছে হচ্ছে ধরেন বাইরে থেকে পাথর নিয়ে আসে, পাথর নিয়ে এসে হচ্ছে বাংলাদেশে সেল করে, ঠিক আছে? জি জি। তো ওই ক্ষেত্রে এটা কিভাবে কি, মানে কোন তফসিলে পড়বে? পাথর নিয়ে এসে বাংলাদেশে সেল করে, জি। যখন আর ইম্পোর্ট হয়ে ওর হেড আসে। অফিস হচ্ছে, আমি বলি, হেড অফিস হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে? তো ঠিক আছে, ওইটা হচ্ছে নিয়ে এসে আহ আমাদের দেশে এটাও সেল হয়, বিভিন্ন বড় বড় প্রজেক্টে এগুলো সেল করে থাকে। হ্যাঁ হ্যাঁ, হইতেই পারে। তো ওকে। এটার জন্য জি। এটার জন্য কোন তফসিলে পড়বে বা কি আসে বিষয় একটু আমাকে একটু দেন। না, আপনি হইলো প্রথমে হইলে আপনি কোনটা জানতে চাচ্ছেন, ইম্পোর্ট স্টেজ কোন, কত রেটে বিক্রি করবেন ওইটা? রেট না আমি আচ্ছা, ওইটা থেকেও বলেন যে কত রেটে কাটবো যখন আনার ক্ষেত্রে, দেন হচ্ছে তো আবার না না সেল না করতে হবে।
না, আনার ক্ষেত্রে কত রেটে তো কাটবেন না, আনার সময় তো আমি ইনপুট করে আনবেন, ওটা তো পেমেন্ট করেই আনবেন, এলসি হবে, এলসি তো পেমেন্ট চলে গেছে, অগ্রিম কর ওইখানে এটা রাখার, ওইখানে অগ্রিম কর দিব। হ্যাঁ অগ্রিম কর যখন আসবে তখন 9.1 এর সাথে আপনি এটা অ্যাডজাস্ট করবেন, ওগুলো আচ্ছা আমরা বিস্তারিত আলোচনা করব, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আমরা আছে। বিস্তারিত চলে আসবো। আর এই ওমর ফারুক কি জানি বলতে চাইছিলেন? জি দাদা, আমরা হচ্ছে গিয়া এই 15% ই করি না আমরা, ওই যে এই ব্যাক টু ব্যাক এলসি আছে না জি, দাদা, হ্যাঁ হ্যাঁ, আমি ব্যাক তো টু ব্যাক আপনাকে এলসি উদাহরণ দেখে দিলাম, আমরা ওই যে 0% আমি অপরাধ নিই। জি আমি জি। আপনাকে উদাহরণ দিলাম যে এটা না হলে কোথাও না পাইলে এটা রেট হলো 15%। না না, আমি বলতে চাচ্ছি আমাদের সিস্টেম ঠিক আছে তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমরা ঠিক আছে। 55 রপ্তানি কারক দেখে আর জিরো করে নিচ্ছি আর কি। নাহলে হ্যাঁ তো আপনার অনেক রেট বেড়ে যায়, অনেক ক্লায়েন্ট আসবে না, অন্য জায়গায় চলে যাবে, এই জন্য আর কি। জি জি। আচ্ছা ঠিক আছে। মানে স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে দাদা। জি জি। তারপরে হলো মূল্য সংযোজন কর ও সম্প্রসারণ আইন 2012, আমরা এখন একটু আইন নিয়ে ডিসকাশন করব, যে আইনের কোথায় কি আছে এক নজর একটু দেখে যাব এবং কিভাবে আছে এগুলো দেখে যাব। এই যখন আইনটা শুরু করে তখন ধারা ছিল, এই আইনে হলো 18টা অধ্যায়, ধারার জন্য 18টা অধ্যায়, বিধির জন্য 18টা অধ্যায়। তো যখন শুরু করে তখন 139টা ধারা নিয়ে শুরু করে, এখন 147টা ধারা আছে, মানে আরো বাড়ছে। তো আগে একটা ছিল ধারা উপধারা, হ্যাঁ, ওই এটার মধ্যে ছাপ দিয়ে হইতো, একের এক হইলো উপধারা, আবার একের ক দেয়, মানে একের 1.1 ওইরকম দেয়, বিভিন্ন ব্যাখ্যা থাকে। এই ধারাগুলো এখন কিভাবে হয়, আগে আমি আপনাকে সামনে দেখাচ্ছি। মোট 139টা ধারা শুরু হয়েছিল, 147টা ধারা বর্তমানে আছে। আমি প্রত্যেকটা ধারা দেখা যাচ্ছে, ভাই রেসপন্স করে দেখা যাচ্ছে কিনা? দাদা জি জি দাদা জি জি। স্ক্রিন আপনাকে দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না। আমি ওইটাই বলতেছি, স্ক্রিনে শেয়ার করছিলাম। এটা অফ হয়ে গেছে দাদা। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ জি দাদা জি। স্ক্রিন দেখা স্ক্রিন যাচ্ছে এখন। আসছে। জি। আমরা আইন এখান থেকে দেখবো, ওইখানে আমার শিটে আছে, তো ওইখানে শুধু একটু সামারি আছে, তো এখানে হলো একটু ডিটেলস আছে, ডিটেলস দেখতে পারবো, তাহলে সবগুলো সফট কপি আর কি। এই মূল্য সংযোজন ও সম্পর্ক শুল্ক আইন 2018টা অধ্যায় দেখেন, এই যে এখানে 18টা অধ্যায় আছে, প্রারম্ভিক মূসক নিবন্ধন ও টার্নওভার তালিকাভুক্তি, মূল্য সংযোজন কর আরোপ, মানে কোন অধ্যায়ে কোন জিনিসগুলো আলোচনা করা আছে, এটা হেড হইলো এটা। আমরা অধ্যায় তো বুঝি, অধ্যায়ের ভিতরে আবার ব্যাখ্যা বিশ্লেষণ আছে। তো এই 18টা অধ্যায় আছে, 18টা অধ্যায়ের মধ্যে ভ্যাট আইনের সকল কিছু আছে। তো প্রথম অধ্যায় কি আছে আমরা দেখি, প্রথম অধ্যায়ে আছে প্রারম্ভিক, মানে সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন, সংজ্ঞা, আইনের প্রাধান্য, এগুলো কি? এগুলো হইলো এই সংক্ষিপ্ত শিরোনাম, এই আইনটার নাম কি হবে, কখন থেকে কার্যকর হবে, এই জিনিসটা লেখা আছে। সংজ্ঞাটা একটু আপনাদেরকে দেখাই। এই বিশ্লেষণ গুলো আমরা কোথায় পাবো? কোনটা? এই যে যেগুলো দেখাচ্ছেন এখান থেকেই? বই? না না না, বইতেই সব বই? আছে, সফট কপি। আপনারা চাইলে এটা দিতে পারবো, বাট বইয়ে কিন্তু ডিটেলস আছে, আরো ডিটেলস। আর আমি যেগুলো আমার মতো সাজানো সেগুলো তো আপনাদেরকে দিব। এই আইনের প্রত্যেকটা আইনের ব্যাখ্যা আছে, আমি স্যাম্পল দেখাবো আমি কিভাবে এক্সপ্লেন করছি, আইনে কিভাবে আছে এবং আমি কিভাবে ব্যাখ্যা করছি। আচ্ছা, এই যে দেখেন 1 নম্বর ধারাটাতে কি লিখছে, সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন, মানে এই আইন মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012 নামে অভিহিত হবে। এই মানে এইটাই হলো আইনের, মানে ওটা অর্থ। আইনে কি বলছে, এই জিনিস বলছে। এই 1 নম্বর ধারাতে কয়টা জিনিস আছে, এই জিনিসগুলো এখানে ব্যাখ্যা আছে।
অনেক কিছু পরিবর্তন হইলো, কয়টা জিনিস কোনোভাবেই আইনে পরিবর্তন হবে না। এই কয়টা জিনিস কখনোই পরিবর্তন হবে না, এখানে উল্লেখ করে দিছে। এই আইনের 2য় অধ্যায়, দ্বাদশ অধ্যায়, পঞ্চদশ অধ্যায় এবং ধারা 128, 31, 32, 34, 35 অবিলম্বে কার্যকর হইবে। মানে সবকিছু পাল্টায় গেলে এই কয়টা ধারা ভ্যাট আইনের পাল্টাবে না। অন্যান্য সবগুলো ধারা আইনের সংযোজন বিয়োজন হবে, কিন্তু এই কয়টার কোনো পরিবর্তন হবে না, এগুলো ফিক্সড। এগুলো ফিক্সড। ঠিক আছে। আর তারপর দেখেন সংজ্ঞা। সংজ্ঞাতে কি আছে আমরা জানতে চাই না, এই জিনিস কি, ওই জিনিস কি, কোথায় লেখা আছে? এই সংজ্ঞাতেই সব লেখা আছে। অনাবাসিক ব্যক্তি কি? অনাবাসিক ব্যক্তি অর্থ এমন ব্যক্তি যিনি আবাসিক নহেন। তাইলে ওই যে আমাদের অনাবাসিক ব্যক্তি এবং আবাসিক ব্যক্তি উল্লেখ আছে না, যে তার জন্য এরকম আইন, তার জন্য এরকম আইন। ইনকাম ট্যাক্সও আছে, এটা ভ্যাটও আছে। অনাবাসিক ব্যক্তিরা বাংলাদেশে এসে ব্যবসা করতে চাইলে কিভাবে করতে হবে? তাদের মূসক এজেন্টের মাধ্যমে ব্যবসা করতে হবে। তো কেন? তখন হইলো ওই আইনের মাধ্যমে এই অনাবাসিক ব্যক্তির প্রয়োজন। কে করতে পারবে? তখন হইলো এই ব্যাখ্যাতে আমাদের লাগবে যে এটার অর্থ কি। এখানে তা চলে আসতেছে এই অর্থ জানার জন্য আমাদেরকে। তারপরে অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ কি, অব্যাহতিপ্রাপ্ত আমদানি কি, এই প্রত্যেকটা জিনিস। বিনিময় দলিল কি। আর এই যে সংজ্ঞাগুলো আসে, এগুলো হলো মানে আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের আলফাবেটিক আকারে। দেখুন এখানে এলোমেলো নাই, এই যে স্বরতে শুরু, তারপরে স্বর শেষ হয়েছে, স্বর শেষ হওয়ার পরে আর কি আছে, এখানে সরি এখানে চেঞ্জ আছে। ইনকাম ট্যাক্সে এই সিকোয়েন্স ঠিক আছে না? অর্থনৈতিক কার্যক্রম না, ঠিক আছে ঠিক আছে, সরি বলবো। এই দেখেন এটা হলো 6 নাম্বার সংজ্ঞা, দেখতে পাচ্ছেন? জি। 1 2 3 4 5 শরতেই শুরু, 6 শরতে শুরু। তারপরে আমরা যদি 7 দেখি, অংশীদারি কারবার, স্বর দিয়ে শুরু। তারপরে আগাম কর, সরেয়া দিয়ে শুরু। ক্লিয়ার? আমরা যখনই কোনো অর্থ প্রয়োজন পড়বো, আমি পুরো বই ঘাটা দরকার নাই। কিভাবে তাহলে বের করবেন? আলফাবেট দিয়ে বের করবেন। ক্লিয়ার সবাই? এটাও কিন্তু সবাই জানে না। সংখ্যা বের করতে হইব কোনো, এই সবগুলা এখানে যতগুলা সংখ্যা আছে সবগুলো সংখ্যা খোঁজা লাগে, তা করা লাগবে না। শুধু আপনি অ্যালফাবেটিক ওয়েতে ইনকাম ট্যাক্স হোক, ব্যাটই হোক, অ্যালফাবেটিক ওয়েতে গেলে আপনি সংখ্যা পেয়ে যাবেন। এই একটা যে ডিকশনারির মতো আর কি। রাইট রাইট রাইট, ডিকশনারির মতো। কিন্তু এটা সবাই অবগত না কিন্তু। না না না, ফার্স্ট জানলাম। এই তো। তো এখানে হলো সবগুলো সংজ্ঞা এখানে দেয়া আছে, যখন যেটা প্রয়োজন আপনারা এখানে পাবেন। এই যে রাশকারী সমন্বয় কি, কিভাবে করে, এই রাশকারী সমন্বয়ের ব্যাখ্যা এখানে দেয়া আছে। তারপরে আপনি ধরেন আরেকটা জিনিস, ওই যে উৎসে কর্তন করতে হবে না, কারা কারা উৎসে কর্তন করতে পারবে তার সংজ্ঞা এখানে দেয়া আছে। এই যে উৎসে কর্তনকারী সত্তা, কারা দাদা কারা এই আলফা, দাদা জি বলুন। এই যে আলফাবেট সিস্টেমটা কিভাবে দেখালেন আমি ধরতে পারলাম না, একটু কি আর এখন না হলে পরে আরেকবার দেখাই দিই না না না, আমি যে বলি কিভাবে আবার, শর্টেন অসুবিধা নাই। অ্যালফাবেটিক হলো যখন কোনো সংজ্ঞার প্রয়োজন পড়ে, এটার অর্থ কি জানা দরকার পড়ে ভ্যাট আইনে বা ইনকাম জি ট্যাক্সের জি আইন, তখন কি দরকার? আপনি উৎস কর্তনকারী সত্তা কারা আছে আপনি জানা দরকার। আইনে তো জি ধারাতে কিন্তু উৎস কর্তনকারী সত্তা ওখানে লেখা নাই, ওই ধারাতে, মেন ধারাতে যেখানে উৎস কর্তন করতে হবে। তখন হলো কি জি করতে হয়, এটা কোথায় আছে এটা খুঁজে বের করতে হবে আপনার সংজ্ঞাতে। তো সংজ্ঞাতে আসেন, তাহলে রস্যাউ দিয়ে শুরু। রস্যাউ দিয়ে শুরু মানে শরৎ থেকে যদি আমাদের অ্যালফাবেট শুরু হয় বাংলা, শরৎ থেকে শুরু করলে এই সিরিয়ালে আসলে আপনি পেয়ে যাবেন। ও ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি। জি। তারপরে ধরুন পণ। পণ কি? পণেরও তো সংজ্ঞা আছে। তা পণ কোথায় পাবেন? পণের সংজ্ঞা কোথায় পাবেন? তখন প সিরিয়ালে, তাহলে আপনি কক্ষ থেকে উল্টাইতে, বই উল্টাইতে উল্টাইতে দেখবেন যে কোন জায়গাটা পণ আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, আপনি যে প্রচ্ছন্ন রপ্তানিকারক, ঠিক আছে, এই দেখেন প্রচ্ছন্ন রপ্তানিকারকের সংজ্ঞা কি আছে, আমি এই যে হাইলাইট করছি দেখছেন, 62 নম্বর সংজ্ঞা। জি জি এই যে প্রচ্ছন্ন রপ্তানিকারকের এই ব্যাখ্যাটা এখানে লেখা আছে। মানে এর বাইরে আপনার কিছু হইলে হবে না, এই শর্তগুলো অবশ্যই পালন করতে হবে। আচ্ছা, এটা হলো, ঠিক আছে স্যার, এই হলো হ্যাঁ। সংজ্ঞা। এবার আসি আমরা তারপরে কি আছে। 3 নম্বর একটা গুরুত্বপূর্ণ, আইনের প্রাধান্য।
আপাতত বলবৎ অন্য কোনো আইন, বিধি, প্রবিধান বা আইনের ক্ষমতা সম্পন্ন অন্য কোনো দলিলে যাহা কিছুই থাকুক না কেন এই আইনের বিধান বললেই প্রাধান্য পাবে। তার মানে ধরেন বিধিতে অনেক জিনিস আছে না কনফ্লিক্ট করে, কনফ্লিক্ট করলে কোনটাকে নিবে? কনফ্লিক্ট করলে এই ধারাতে যেটা আছে সেটাকে নিবে, বিধিটা নিবেন না, এসআরওটাও নিবে না। দ্বিতীয় অধ্যায় হলো মূসক নিবন্ধন এবং টার্নওভার কর তালিকাভুক্তি। আমরা ভ্যাট নিবন্ধন কিভাবে নিব, কখন আমাদেরকে ভ্যাট নিবন্ধন নিতে হবে, এই জিনিস সম্পর্কে বিস্তারিত এই দ্বিতীয় অধ্যায় আলোচনা করেছে। তাহলে আপনারা সহজেই যখন কোনো জিনিস কোনো নিবন্ধন নিতে হইলে এই কোন জায়গায় আছে সহজে কিভাবে বের করবেন, তাহলে নিবন্ধন চ্যাপ্টার আছে, নিবন্ধন সংক্রান্ত যত কিছু আছে এই ধারারও দ্বিতীয় অধ্যায় আছে এবং বিধিরও দ্বিতীয় অধ্যায় আছে। আরেকটা জিনিস বের করি সহজে দেখানোর জন্য। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এই দেখেন দ্বিতীয় অধ্যায়ে এই যে মূসক নিবন্ধন আপনার ধারাতেও আছে, বিধিতেও আছে। তো কোনটা কখন বিধির কাজ কি, বিধির কাজটা আসলে এক্সপ্লেইন করা, কিভাবে কাজটা করবে সেটা এখানে বিধিতে তুলে ধরে, আর ধারাতে দিক নির্দেশনাটা দিয়ে দেয়। তো এখন নিবন্ধন সংক্রান্ত যা কিছু আছে, স্বেচ্ছা নিবন্ধন, বাধ্যতামূলক নিবন্ধন, তারপরে কাকে নিবন্ধন নিতে হবে কাকে নিবন্ধন নিতে হবে না, তা এখানে এই চ্যাপ্টার 2-তে বিধি এবং ধারা দুইটাতেই উল্লেখ করা আছে। আপনারা দেখেন তো বুঝেন কি না, যে 4 নম্বর ধারাতে আছে মূসক নিবন্ধনযোগ্য ব্যক্তি, কাকে মূসক নিবন্ধন নিতে হবে এটা এখানে উল্লেখ আছে। আর বিধি 3-এ এইটারই মানে পাশাপাশি কোনটা আছে, বিধি 3-এ আছে নিবন্ধন বা তালিকাভুক্তির সীমা নির্ধারণ, এটার সাথে এটা অ্যালাইন করে। দেখেন 5 নম্বরটা নিবন্ধন, এখানে কিন্তু কিছু নাই, 5 নম্বরে কিছু নাই, এটার সাথে মিল কিছু নাই, এই জন্য এই ঘর ফাঁকা। বুঝতে পারতেছেন? এই 5 নম্বরটা কি, 5 নম্বরটা হলো কেন্দ্রীয় নিবন্ধন। তো এই কেন্দ্রীয় নিবন্ধন সম্পর্কে শুধুমাত্র ধারাতে আছে, আর একটা এসআরও দিয়ে এটা ডিটেলস ক্লিয়ার করে দিছে, এটার আর বিধিতে কিছু নাই। কিছু বলবেন? তারপর মূসক নিবন্ধন বাতিল, তালিকাভুক্তি বাতিল, তালিকাভুক্তি কি বুঝি আমরা? তালিকাভুক্তি হলো টার্নওভার কর নিবন্ধনকে তালিকাভুক্তি বলে। একটা হলো ভ্যাট নিবন্ধন আর একটা হলো টার্নওভার কর নিবন্ধন, টার্নওভার করকে তালিকাভুক্তি বলা হয়। তাহলে দ্বিতীয় অধ্যায়ে আমরা তাহলে মনে থাকবে আমাদের দ্বিতীয় অধ্যায়ে কি আছে, নিবন্ধন সংক্রান্ত সকল কিছু আছে, সেটা ধারাতেও আছে, বিধিতেও আছে। আর আরেকটা আছে, একটা সাধারণ আদেশ আছে কাকে নিবন্ধন নিতে হবে, মানে টার্নওভার নির্বিশেষে, যেটা 3 কোটি টাকা পর্যন্ত লিমিটেশন ছিল, ওইটার ডিটেলস ওইখানে দেয়া আছে, সাধারণ আদেশ 17-তে। আচ্ছা, তৃতীয় অধ্যায় আছে মূল্য সংযোজন কর আরোপ। এই কিভাবে মূল্য সংযোজন কর আরোপ করা হয় এই সম্পর্কে ডিটেলস এখানে আছে। এই আমরা এই যে 15% রেট দেখি না, এই 15% রেট কোথায় আছে, এই ধারা 15 অনুযায়ী 15% ভ্যাট দেয়া আছে, এবং ওই তৃতীয় তফসিল এখানে উল্লেখ আছে। আমরা এবার একটাতে যাই, যে 15 দেখেন, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভ্যাটের হার কোথায় পাওয়া যায়, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কোথায় পাবেন, এই মূসক আরোপ ধারা 15-তে ভ্যাটের হার উল্লেখ আছে। দেখেন মানে তৃতীয় অধ্যায় মূসক আরোপ। ওকে, হ্যাঁ, এটাই কিন্তু অধ্যায় যে পাবো। আপনাকে জিজ্ঞেস করতে পারে কেউ এই প্রোডাক্টের উপর মূসক হার 15 বা এই প্রোডাক্টের উপর কম, এটা কোথায় আছে? ওই যে আপনি বললাম যে তৃতীয় তফসিল দেখবেন, না থাকলে অব্যাহতিতে এসআরও এবং তফসিলে যদি না থাকে, এটা যে 15%, আমরা প্রমাণ করবেন কিভাবে? প্রমাণ করবেন এই ধারা 15 দিয়ে। কি লেখা আছে আমরা পড়ি, এই আইনের অন্যান্য বিধানবলী সাপেক্ষে করযোগ্য আমদানি এবং করযোগ্য সরবরাহের উপর মূসক আরোপিত ও প্রদেয় হইবে। ক্লিয়ার? এটা আরেকটু এক্সপ্লেন করে আপনাদের দেখাই। এই ভাষাটাও কঠিন, আমি একটু সহজ ভাষায় দেখাইতেছি। আচ্ছা,
তাই এখানে বলছে এই আইনের অন্যান্য বিধানবলী সাপেক্ষে করযোগ্য আমদানি এবং করযোগ্য সরবরাহের উপর মূসক আরোপিত ও প্রদেয় হইবে। শব্দটা একটু কঠিন না? হুম। এবার দেখেন, মানে আমার বিশ্লেষণ, হ্যাঁ আমি পুরোটা পড়ি তারপরে ডিটেলস যাই। করযোগ্য আমদানি এবং করযোগ্য সরবরাহ মূল্যের সহিত উপধারা 3 এর উল্লেখিত মূসক হার গুণ করিয়া পদে মূল্য সংযোজন করের পরিমাণ নিরূপণ ও নির্ধারণ করিতে হইবে। করযোগ্য সরবরাহ এবং করযোগ্য আমদানির ক্ষেত্রে মূসক হার হইবে 15%। এই যে দেখেন, ঠিক আছে, এখানে বলছে করযোগ্য সরবরাহ বা করযোগ্য আমদানির ক্ষেত্রে মূসক হার হইবে 15%। তবে শর্ত থাকে যে সরকার জনস্বার্থে তৃতীয় তফসিলে সুনির্দিষ্টকৃত যে কোনো পণ্য বা সেবার ক্ষেত্রে হ্রাসকৃত মূসকের হার কিংবা সুনির্দিষ্ট পরিমাণ কর নির্ধারণ করিতে পারিবে। আরো শর্ত থাকে যে কোনো নিবন্ধিত ব্যক্তি তৃতীয় তফসিলে বর্ণিত হ্রাসকৃত মূসক হার কিংবা সুনির্দিষ্ট করের পরিবর্তে নির্ধারিত পদ্ধতিতে 15% হারে মূসক প্রদান করিতে হইবে। তার মানে এখানে বলে দিছে সব সার্ভিসের জন্য 15% হার প্রযোজ্য, শুধুমাত্র এই তৃতীয় তফসিলে যা দিছে ওইটা ব্যতীত, আর অব্যাহতিটা ব্যতীত। এখন দেখেন এই যে জটিল শব্দ, এটা এটা তো বোঝায় আসলে একটু কঠিন। এখন আমি একটু আমার ভাষায় বিশ্লেষণ করছি। অব্যাহতিপ্রাপ্ত আমদানি ব্যতীত সকল করযোগ্য আমদানির উপর মূসক আরোপিত ও প্রদেয় হইবে। কোন ধারা? এই যে ধারা 15(1) এখানে যা লিখছে এটারই আমি সহজ ব্যাখ্যা দিছি কি, অব্যাহতি প্রাপ্ত আমদানি ব্যতীত সকল করযোগ্য আমদানির উপর মূসক আরোপিত ও প্রদেয় হইবে, মানে আর ইমপ্লিমেন্ট হবে এবং ওই যে প্রদেয় হবে। আমি যখন সেলস করি সেটা আইন অনুযায়ী আরোপিত হবে এই সেকশন অনুযায়ী এবং সরকারের কাছে প্রদেয় হবে। দ্বিতীয়টা, অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ ব্যতীত সকল করযোগ্য সরবরাহের উপর মূসক আরোপিত ও প্রদেয় হইবে ধারা 15(1) গেল। একটা উদাহরণ দিয়ে দিছি, দেখেন, রফিক একটি বিদেশি কোম্পানি থেকে যন্ত্রপাতি আমদানি করেছেন এবং তার কোম্পানি দেশে কিছু পণ্য সরবরাহ করেছে। এই আমদানি এবং সরবরাহের উপর মূসক আরোপিত হবে। আপনারা কি ওটার সাথে অ্যালাইন করতে পারতেছেন? মানে অব্যাহতিপ্রাপ্ত পণ্য আমদানি না করলে তার উপর ভ্যাট দিতে হবে, এটাই। এটা কিন্তু আমদানি পর্যায়ে বুঝাইছি। সেকশন 15(1) হইলো এই যে ওই যে উপদফা আমরা বললাম না, এই ধারা হইলো 15 আর 1 হইলো উপদফা। দফা 15, উপদফা 1। আর যদি ধারা বলি ধারা উপধারা 15 ধারার 1 উপধারা অনুযায়ী আমদানি পর্যায়ে অব্যাহতি ছাড়া সকল পণ্যের উপর আমদানির ভ্যাটের পার্সেন্টেজ হইলো 15%। এই যে ওই নুরুজ্জামান ভাইদের যে অব্যাহতি সুবিধা থাকে না মাঝে মাঝে এইভাবে 15(2)তে কি আছে? করযোগ্য আমদানি এবং করযোগ্য সরবরাহ মূল্যের সাথে মূসক হার গুণ করে পদেয় মূল্য সংযোজন করার পরিমাণ নিরূপণ ও নির্ধারণ করিতে হবে। এটা হইলে এই যে 2 নম্বরটাতে যা লেখা আছে এটা একটু তাহলে এটা একটা উদাহরণ দেখি। রফিক যদি 10,000 টাকার একটি পণ্য আমদানি করেন এবং মূসক হার 15% হয়, তাহলে তার মূসক নিরূপণ হবে 10,000 গুণ 15%, 1500 টাকা। আইনে এই জিনিসটাই বুঝাইছে এরকম হবে। প্রত্যেকটা ব্যক্তি, রফিকও একটা ব্যক্তি হয়, একটা প্রতিষ্ঠানও একটা ব্যক্তি হয়। ব্যক্তির সংজ্ঞা আছে, কাকে কাকে ব্যক্তি বোঝায়। ওই যে ব্যক্তি সংজ্ঞা যদি জানতে চান তাহলে আপনাকে ওই সংজ্ঞাতে যাইতে হবে। আমরা কি বুঝতেছি? রেসপন্স করেন। কঠিন, অনেক কঠিন। আচ্ছা, আর যাই না। অ্যালাইন করতে দাদা কষ্ট হইতেছে কোনটার সাথে কোনটা, মানে মনে হইতেছে যে দুইটা বললেন মানে একদম কাছাকাছি, এখন কোনটাতে ফালাবো এর আচ্ছা, লাগে এরকম। দুইটা কাছাকাছি, ঠিক আছে। একটা হলো দিছে যে আমদানি পর্যায়ে আপনার কি হবে, ভ্যাট প্রযোজ্য হবে যদি অব্যাহতি পণ্য না হয়। আর একটা হইলো ভ্যাট যে প্রযোজ্য হবে এটা কত পার্সেন্ট হবে, কিভাবে প্রযোজ্য হবে। দ্বিতীয়টা কিন্তু তা বুঝাইছে। উদাহরণটা দেখেন, রফিক সাহেব একটি বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানি করেছেন এবং তার কোম্পানি দেশে কিছু পণ্য সরবরাহ করেছে এবং আমদানি এবং সরবরাহের উপর মূসক আরোপিত হইবে। এটা হলে আরোপ হইবে। আর এটার ক্যালকুলেশনটা কি হবে, এই যে এভাবে ক্যালকুলেশন হবে, 15% রেট হবে, এটা গুণ করে হবে, ইনক্লুডিং না কিন্তু, এটা এক্সক্লুডিং। ঠিক আছে, এটা বুঝাইছে।
আর 3 নাম্বারটা এত কঠিন হয়ে যেতেছে। আচ্ছা, আমরা যখন নেক্সট ক্লাসে যাব এটা আরো বিস্তারিত আলোচনা করব। মানে এই ধারাগুলোতে এই জিনিসগুলো তুলে ধরছে। হ্যালো, হ্যালো, জালাল কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন দাদা। শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, মানে ধারাতে এই আইনের জিনিসগুলো এখানে তুলে ধরছে কোথায় কি আছে। এই 3য় অধ্যায়ে যায়া যেই ক্ষেত্রে ভ্যাট ইমপ্লিমেন্ট হবে তা উল্লেখ করছে। কোন কোন ক্ষেত্রে একটা এখানে ক্লিয়ার করে দিছে যে এই ক্ষেত্রে এই পার্সেন্ট হারে ভ্যাট হবে, আমদানি পর্যায়ে হোক সরবরাহ পর্যায়ে হোক। আর কোন কোন ক্ষেত্রে ছাড় হবে 3য় তফসিল দেখাই দিছে, এই ক্ষেত্রে গেলে রিডিউসিং রেট হবে, ক্লিয়ার করে দিছে। তারপরে আসেন যে কিভাবে হয়। মূল্য সংযোজন কর পরিশোধে দায়ী ব্যক্তি কে, তাহলে মূসকটা কে পরিশোধ করবে এখানে তা উল্লেখ করে দিছে। তারপরে বাংলাদেশে পদার্থ সরবরাহ, সবচেয়ে ক্রিটিক্যাল চ্যাপ্টার হলো 3য় চ্যাপ্টারটা, সবচেয়ে ক্রিটিক্যাল। এটা মনে হয় কে কে করছেন 3য় চ্যাপ্টারটা, করছেন কেউ? এই না, সবচেয়ে ভ্যাট আইনের সবচেয়ে কঠিন চ্যাপ্টারই 3য় চ্যাপ্টার। 3য় চ্যাপ্টার যে আয়ত্ত করতে পারবে সে ভ্যাট খুব সহজে উপলব্ধি করতে পারবে। মানে এটা মেনশন করে দিছে কোথায় কোথায় কিভাবে ভ্যাট প্রযোজ্য হবে। এই যে রপ্তানির ক্ষেত্রে যে 0% কোথায়, এবং কি কি রপ্তানি, এই যে রপ্তানি, ডিরেক্ট রপ্তানি, প্রচ্ছন্ন রপ্তানি, এখানে এই জিনিসগুলো উল্লেখ আছে। এবং ওই সরবরাহটা কখন ভ্যাট ইমপ্লিমেন্ট হবে, বাংলাদেশে হইলে কেমন, বিদেশে হইলে কেমন, বিদেশে হইলে কোন অবস্থায় ভ্যাট প্রযোজ্য হবে, এই টোটাল দিক নির্দেশনাটা 3য় চ্যাপ্টারে উল্লেখ করে দিছে। যাই, এটা আমরা 3য় ক্লাসে যা পুরো ডিসকাস করব। এই যে রপ্তানি নিমিত্তে পণ্য সরবরাহ, শূন্য হার বিশিষ্ট সরবরাহ, এই যে রপ্তানি যখন করবে না শূন্য হার হবে, তাও এইখানে এই ধারা 24-এ গাইড করে দিছে। আসি বিশ্লেষণ। আচ্ছা, তাহলে এভাবে আমরা 3য় অধ্যায় গেল। 4র্থ অধ্যায় কি আছে? 4র্থ অধ্যায় আছে মূসক আদায় পদ্ধতি। আদায়, মূসকটা গভর্নমেন্ট মূসকটা কিভাবে আদায় করবে। এই যে আদায় করবে দেখেন 27 নম্বর ধারাতে করযোগ্য আমদানির ক্ষেত্রে মূসক আদায় পদ্ধতি। যখন কোনো পণ্য আমদানি করবে যেটা করযোগ্য, অব্যাহতি না, সেটার কিভাবে আদায় করবে তার গাইডটা এখানে দেয়া আছে। ওই যে এই 100 টাকার পণ্য আমদানি করলে তার উপর 15% ভ্যাট হবে, ওই জিনিসটাই এখানে উল্লেখ করা আছে। রপ্তানি নিমিত্তে আমদানি, তখন কি হবে, এখানে কিভাবে কিভাবে এগুলো ডিটেলস আমরা আলোচনা করব। কিভাবে ভ্যাট আদায় করবে গভর্নমেন্ট তার টোটাল প্রসেসটা এখানে দেয়া আছে 4র্থ অধ্যায়ে, সেটা ধারা এবং বিধি দুইটা ক্ষেত্রেই। 5ম অধ্যায় কি আছে? করদাতা কর্তৃক পদেয় নিট কর নিরূপণ ও পরিশোধ। মানে আমরা যত লেনদেন করি, ক্রয় করি, বিক্রি করি, ওইটা কিভাবে হিসাব নিকাশ করব সেটা এখানে দেয়া আছে। তারপর আমরা ওই যে পারচেজ করলে যে স্ট্যান্ডার্ড রেটে সেল করলে এবং পারচেজের উপর যে রেয়াত পাই, এই উপকরণ কর রেয়াত এখানে আছে। কখনো আমরা ফুল রূপ রেয়াত পাই, কখনো আমরা আংশিক রেয়াত পাই, তার ব্যাখ্যা এখানে আছে। হ্যালো, শুনতে হ্যালো, পাচ্ছেন? হ্যাঁ, মাঝে মাঝে একটু নক করি যে আপনারা ঘুমায় গেলেন কিনা। না না না, আছি আছি। সাইফুল্লাহ শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলেন। সাইফুল্লাহ, রোহেল তো ঘুমায় ঘুমায় শুনতেছে। না না দাদা, বলেন। সাইফুল্লাহ শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে 5ম অধ্যায় থেকে আমরা এই জিনিসগুলো শিখবো এবং প্রত্যেকটা কিন্তু আমরা আইন ডিটেলস ধরে ধরে শিখবো। আর আপনারা এই রেকর্ড ক্লাস যখন থাকবে মাঝে মাঝে এগুলো দেখেন, নাহলে আবার ভুলে যাবেন। আইনের ভাষা একটু কঠিন, এই কঠিন ভাষাকে আমি সহজ করার চেষ্টা করতেছি, যদি আপনারা নিতে পারেন। মানে একেবারে তো সহজ করা যায় না, যতটুকু সর্বোচ্চ করা যায়। তারপর উৎসে কর্তন করলে কি করতে হবে না করতে হবে, এই যে এখানে গাইড করা আছে। 6ষ্ঠ অধ্যায় চালানপত্র ও দলিলপত্র। আর মূল্য সংযোজন বিধিতে আছে মূল্য সংযোজন কর ও টার্নওভার করের হিসাব রক্ষণ। চালানপত্র তো আমরা বুঝি, চালানপত্র কিন্তু দুই ধরনের, আমরা বললেই বলি চালান কি চালান। এটা একটা আছে ট্রেজারি চালান বা এই চালান, আর একটা হলো মূসক চালান।
ক্লিয়ার? Clear. ট্রেজারি চালান, এ চালান, তারপর কর চালানপত্র, মূসক চালানপত্র আমরা বুঝি তো। অনেকেই এটা গোলায় ফেলে যে মূসক চালান মানে মূসক 6.3, এই যে কর চালানপত্র মানে মূসক 6.3। তো এখানে হলো চালানপত্র দলিলপত্র কি কি মেনটেন করতে হইব তা এখানে মেনশন করেছে। এই যে উৎসে কর কর্তন সনদপত্র কখন দিতে হইব এখানে তা লেখা আছে। সপ্তম অধ্যায় সম্পূরক শুল্ক আরোপ ও আদায়। এই সম্পূরক শুল্ক নিয়ে আমাদের ক্লাস আছে। এখানে সম্পূরক শুল্কটা কিভাবে মেনটেন করবে এখানে দিক নির্দেশনা দেয়া আছে। অষ্টম অধ্যায় সম্পূরক শুল্ক আরোপ ও আদায়, টার্নওভার কর, দুইটাই এখানে আছে। এখানে টার্নওভার কর আমার একটু ভুল হয়েছে মনে হয়। হ্যাঁ, এটা ভুল হয়েছে, টাইপ করতে করতে অনেক জিনিস টাইপ করতে হয় তো। এটা টার্নওভার কর, অষ্টম অধ্যায়টা। ফ্যাক্টরিতে চলে আসছি দাদা। ফ্যাক্টরিতে চলে আসছেন? ও, আপনার তো সময় চলে আসছে। অষ্টম অধ্যায় টার্নওভার কর সম্পর্কে আমরা ধারণা পাবো। নবম অধ্যায় হলো দাখিলপত্র, এটা মূল জিনিস। যে আমরা যে রিটার্ন দিই 9.1 এখানে বিস্তারিত আছে, এই চ্যাপ্টারে আলোচনা করছে। আমি এগুলো ব্রিফিং দিতেছি কেন, মানে আপনারা যাতে সহজে বুঝতে পারবেন কোন জিনিসটা কোন জায়গায় আছে, কোন জায়গায় পাওয়া যায়, এই জন্য। তা না হলে সহজে আপনি ট্র্যাক করতে পারেন। আপনি যদি বের না করতে পারেন কোন জিনিস কোন জায়গায় আছে, আপনি হলো শিখতে পারবেন না। কারণ পুরো বই ঘাইটা এই জিনিস বের করা অনেক কঠিন কাজ। এক সময় ছিল এই কোন জিনিস কোন জায়গায় আছে বের করতে পারতাম না, এখন আর কি আস্তে আস্তে বললে টাচ করে বের করতে পারি। তাই আপনারাও এই জিনিসটা শিখবেন যে কোন জিনিস কোথায় আছে, কিভাবে সহজে বের করা যায়। আপনারা প্রথমে হলো চ্যাপ্টারটা দেখবেন, চ্যাপ্টারটা দেখলে একটা ধারণা পাবেন। তাও যদি না যান, ওই চ্যাপ্টারের ভিতরে যে ডিটেলস দেয়া আছে ওইখানে দেখলে বুঝবেন। কিছু কিছু শুধু এক্সেপশনাল যে ওইখান থেকে বের করা যায় না, কিন্তু এই ধরেন 90%ই এই আপনি এই হেডিং দেখে আপনি বুঝতে পারবেন এই জিনিস কোথায় আছে। এই জন্য আপনাদেরকে এই ধারা এবং বিধির চ্যাপ্টার সম্পর্কে ধারণা দিলাম। ঠিক আছে? তাহলে আমরা কি ধারার বিধি বুঝতে পারছি, কোন জিনিস কোথায় থাকে, কিভাবে বের করতে হয় বুঝতে পারবো? পারবো। সবাই বলেন বুঝতে পারলে আমি সামনে আগাবো। জি দাদা, পারবো। ওকে, থ্যাংক ইউ। তারপরে আমাদের এসআরও আছে না? এসআরও আমরা কোথায় পাবো? এনবিআর এর সাইটে পাবো, বা কেউ যদি সংরক্ষণ করে রাখেন তা পাবো। এটা তো আসলে আপনি দেখালেন, এরপরে আমরা যখন বই কিনবো অথবা ইয়া করবো নিজে নিজে পড়লে আসলে বোঝা যাবে। রাইট, যদি একদম। বুঝতে না আমি তো পারে গাইড তখন করতেছি। আপনাকে আবার আবার জিজ্ঞেস করবো যে এটা কিভাবে কি। ঠিক আছে। অবশ্যই 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 অবশ্যই। আর এখানে আছে হলো এসআরও গুলো। এসআরও বইতে একবারে সিরিয়ালি সাজানো আছে। আমি হইলো ওই যে তারেক আবদার স্যারের বইটা ব্যাখ্যামূলক আছে, রূপ স্যারের বইটাও ব্যাখ্যামূলক আছে। তো তারেক আবদার স্যারের বইটা আমার কাছে ভালো মানে লাগছে। এখন আমি তারেক আবদার স্যারের বইটাই বেশি ফলো করি। তো ওইটা পড়লে আপনারা সব প্রত্যেকটা এসআরও খুব সাজানো আছে সুন্দর করে স্যারের বইতে, প্রত্যেকটা বইতেই আছে। তো সব জায়গায় পাবেন। আর এনবিআর এর সাইটে আপনি যখন শুরু হয় তখন পাবেন। যেমন এই এসআরওটা আপনি দেখতে পারবেন, নতুন নতুন এসআরও হয় না, এসআরওটা এখানে দেখতে পারবেন। তবে এখানে একটা সমস্যা আছে এসআরওর ক্ষেত্রে, এসআরওর উপর এসআরও হয়। যেমন কেন্দ্রীয় নিবন্ধন এসআরও, উৎসে কর্তনের এসআরও, এসআরওর উপর এসআরও হয়। যার জন্য আপনি যদি এনবিআর এর সাইট থেকে ওই এসআরও নেন আপনি সঠিকটা পাবেন না। এই জন্য আপনাকে আপডেট বই থেকে ওই এসআরও গুলো নিতে হবে, তাহলে আর ভুল হবে না। বুঝতে পারছেন সবাই? এসআরওর উপর এসআরও হওয়ার কারণে আপনারা সব এসআরও এনবিআর এর সাইট থেকে আপডেট পাবেন না। এই জন্য ওই এসআরও গুলোর জন্য বইয়ের সহযোগিতা নিতে হবে। ওই স্যাররা ওই বইগুলোকে ওই আপডেট করেই একটা এসআরও বানায়, ওইখানে আবার মেনশন থাকে কোথায় কি পরিবর্তন হয়েছে, একটা নোট দেয়া থাকে। এই নোটটা আপনারা ধারণা আছে কিনা আমি একটু দেখাই। পিডি ল, এই বিডি ল সম্পর্কে কারো ধারণা আছে? বাংলাদেশের যত আইন আছে সব এখানে পাওয়া যায়। এটা শুধু আইনটা, মূল আইনটা, হ্যাঁ, ওই বিধি না। যদি আমরা কিভাবে সার্চ দিব, ধরেন আমার এটা হলো 2012 সালের আইন, 2012 লিখে সার্চ দিলাম,
2012 চলে আসছে। তাহলে আমাদের 12 সালে মূল্য সংযোগ করটা 12 সালের আইন, এই দেখেন মূল্য সংযোগ কর আইন পাইলাম। তো এখানে ঢুকে যদি আমি সংজ্ঞাতেই ঢুকি, সংজ্ঞাতে ঢুকলে ওই যে সংজ্ঞাগুলো দেখাইলাম, এই দেখেন, এই যে এখানে একটু ছোট্ট করে 2 লেখা দেখতে পাচ্ছেন, এই 14 নম্বর ধারাটাতে ছোট্ট করে 2 লেখা। এই হুম দেখতে পাচ্ছি। হুম হুম। তার মানে এই আইনটাতে একটু সংশোধন হয়েছে। সংশোধন কোনটা? এটা হচ্ছে আপডেট। সংশোধনটা আপনি কোথায় পাইবেন? এই 2 নম্বর নোটটাতে গেলে আপনি সংশোধনটা পাইবেন। এটা এখন শো করতেছে না, ক্লিক করছিলাম, শো করতেছে না। তো এই ওইটার নিচে লেখা থাকে যে কোথায় কোথায় হলো, এই দেখেন সংশোধন হইলো। এই যে দেখেন 2 নম্বর, এই যে দফা 14, আমরা 14 নম্বর দেখলাম না, 2 এর দফা 14 অর্থ আইন 2019, এই 10 নং আইনের এই যে 53(2) ধারা বলে প্রতিস্থাপিত হয়েছে। যা যা সংশোধন এই যে নিচে দেখা যায়, বই তো স্যারদের বই তো আপনারা এই জিনিস দেখতে পাবেন, হুম। যখন দেখবেন যে ছোট ছোট করে কিছু লেখা উপরে নিচে, মানে ওই জায়গায় কারেকশন হয়েছে ওই আইনটা। এটা হলো আপডেটটা। এই যে দেখেন এখানে 33 টাকা বিল অফ এন্ট্রি অর্থ, এই যে 33 নম্বরে আইনে এটা সংশোধন হয়েছে, দেখেন লেখা আছে কাস্টমস আইনে শব্দগুলি শুল্কায়ন আইনের শব্দগুলোর পরিবর্তে অর্থ আইন 2019 সনের 10 নং আইন এর 53-17 ধারা বলে প্রতিস্থাপিত হয়েছে। আমরা ওই দেখছি, বাজেট দেখছি, এবার ফাইন্যান্স অ্যাক্ট দেখছি। না না দেখিনি। এই দেখেন এবারে যে বাজেট পাশ হলো 30শে জুন, এইটা এই বাজেট থেকেই যা কারেকশন হয় এই প্রত্যেকটা ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমেই কারেকশন হয়। আইন কিন্তু সংসদ ছাড়া পাশ হয় না, এটা আপনারা জানেন কিনা সবাই? জি অবশ্যই। প্রত্যেকটা আইন সংসদে পাশ করতে, প্রধানমন্ত্রীর ক্ষমতা নাই এই আইন পাশ করে দেয়া, এটা সংসদ থেকে পাশ হয়। কি কি পরিবর্তন হয় এটা হলো এই আইনের মাধ্যমে, ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে পরিবর্তনগুলো আসে। আর ইনকাম ট্যাক্স এখানেও আছে, প্লাস আরো ডিটেলস এ পরিপত্রের মাধ্যমে আইনের একটা অংশ। তো এই দেখেন এটা হলো 3য় অধ্যায়, এই যে ফাইন্যান্স অ্যাক্ট, এখানে এই 3য় অধ্যায়ে মূল্য সংযোগ কর সম্পর্ক আইনের যত পরিবর্তন আছে এখানে তুলে ধরছে। আমরা দেখি ছোট্ট করে কি আছে। এই যে 2012 সনের 47 নং আইনের ধারা 2 এর সংশোধন, 2 নম্বর ধারাটার একটা সংশোধন আসছে, বুঝতেছেন? ধারা 2 এর সংশোধন কোথায় সংশোধন হয়েছে দেখেন, ক দফাতে, দফা 21, মানে 2 এর 21 নম্বরটা, 21 নম্বরের শরতে দিয়ে এই যে উপদফা ঘ এর শেষাংশে উল্লেখিত বা শব্দ বিলুপ্ত হইবে। আমরা এবার দেখি একটু মিলাই যে কিভাবে পরিবর্তনটা আনছে। 21 নম্বরে যাই, 21 উৎসে কর্তনকারী সত্তা, এই ধারাটাতে পরিবর্তন আনছে। তাহলে কি বলছে দেখেন, ঘ বলছে না, কোন মাধ্যমিক বা তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বা, এই যে ঘর পরে উল্লেখিত শব্দ বা বিলুপ্ত হইবে, মানে এখানে বা আর থাকবে না, বা উঠে যাবে। তাহলে বা উঠে যায় কি হবে তাও দেখি, বা বিলুপ্ত হবে। তারপরে উপদফা উ এর ওইখানে উ এর পরে যায় প্রতিস্থাপিত কিভাবে হবে দেখেন, দাড়ি চিহ্নের পরিবর্তে সেমিকোলন চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং সেমিকোলন চিহ্নের পর বা শব্দ সংযোজিত হইবে এবং অতঃপর নিম্নরূপ নতুন উপদফা চ সংযোজিত হইবে। এবার আপডেটটা কি হয়েছে, কি চয় কি আসছে, 10 কোটি টাকার অধিক বার্ষিক টার্নওভার যুক্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, মানে যাদের টার্নওভার 10 কোটি টাকার বেশি হয় উৎসে কর্তন সত্তার ক্ষেত্রে, তাদেরকে এখন বাধ্যতামূলকভাবে উৎসে কর্তন করতে হবে। এই টার্মটা হলো সংযোজন হয়েছে। তাহলে আমরা আগের আইনটাতে দেখলাম যে এরকম ছিল, তাই না? এই যে বা ছিল, বায়ের পরে উতে এটা ছিল। এখন আপডেটটা কি হয়েছে, আমি আমার একটাতে আপডেট করছি, এটা দেখাই। এই দেখেন, তাহলে আগে ছিল এখানে বা, গহতে বা, এই বা এখান থেকে উঠে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত হইয়া এই যে কোন উঁর পরে বা সংযোজন হয়েছে, হয়ে এই চ নম্বরটা সংযোজন হয়েছে, লাস্টের আগে বা দিচ্ছে, লাস্ট লাইনের আগে 10 কোটি টাকা
অধিক বার্ষিক টার্নওভারযুক্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। তাহলে আইনের কিভাবে পরিবর্তন হয় আমরা তা বুঝলাম। দাড়ি, কমা, কোটেশন যা আছে সব এখানে তুলে ধরে। আমরা কি বুঝতে পারলাম যে ফাইন্যান্স অ্যাক্টের মাধ্যমে প্রতি বছর আইন কিভাবে পরিবর্তন হয়, কিভাবে জি জি প্রতিস্থাপন হয়? জি Clear? জি 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 তাহলে তো আমরা ভ্যাট আইনে যা যা আছে তা শিখলাম, কোথায় কি পাওয়া যায় তাও শিখলাম। আমরা কি বুঝতে পারছি? না আমরা এইখান দিয়ে শুনছি, এখান দিয়ে বেরিয়ে গেছে। কি তোমা এটা তো এখন যে এরকম হয়েছে, আবার পড়াশোনা করলে হ্যাঁ, এটা হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনারা এই ক্লাসটাই আবার রিপিট করবেন, রেকর্ড এই ক্লাস আছে। ক্লাস শেষ হলে আপনি ইয়াতে দিয়ে দিয়েন, সারা রাত ডিউটি করবো আর এটি মনে করেন সারা রাত চলতে থাকবে। না ঠিক আছে, তাইলে আপনি ভ্যাট আইন সম্পর্কে একবার সহজেই আইনটা সম্পর্কে ধারণা পাবেন যে কোথায় কি আছে, কিভাবে বের করতে হয়, কিভাবে কাজ করতে হয়। এখন হইলো এই আইনটা আমাদের ব্যবসায়ী স্থলে কিভাবে কাজ করে সেটা দেখাবো। দাদা আমি 10 মিনিটের ব্রেক দিচ্ছি, আমি একটু ডিনার করে আসি। জি 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 ভাই, আপনি যান। আমরা ধারাবিধি এগুলো আলোচনা করেছি, এগুলো ওই যে প্র্যাকটিক্যালি দেখাইছি। এখন আসবো যে এই যে মূল্য সংযোজন কর আইনে হিসাবটা কিভাবে সংরক্ষণ করে। ভ্যাট আইনে কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় না, এটা আমরা সবাই জানি কিনা। ভ্যাট আইনটা শুধুমাত্র গভর্নমেন্টের রেভিনিউ অর্জনের জন্য, আদায় করার জন্য যেই যেই প্রসেস করা দরকার ওই প্রসেস করছে। আমরা অ্যাকাউন্টিং এ যখন করলাম, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন প্রিপারেশন করলাম, আমাদেরকে ব্যালেন্স শিট মিলতে হবে, তা না হলে আমাদের হিসাব হয় নাই, এটা আমরা জানি না। আমরা এখানে সবাই মোটামুটি কমার্স ব্যাকগ্রাউন্ডের, তো ভ্যাট আইনে কিন্তু এই জিনিস না। ভ্যাট আইন মোটামুটি একতরফা, একটা দুতরফা দাখিলা পদ্ধতি, এটা হলো একতরফা দাখিলা পদ্ধতি। গভর্নমেন্ট কিভাবে রেভিনিউ জেনারেট করবে সেটার জন্যই এখানে মূলত প্রসেস করা আছে, কিন্তু ইনকাম দাদা ট্যাক্স এই স্ক্রিনটা দেখা মানে ইয়ে হচ্ছে না, আপনি যখন ওই যে মিনিমাইজ করছেন তখন ওইটা মানে যেমন হচ্ছে লোড হয়ে আছে এমন দেখা। আচ্ছা আমি আবার চেক share করবেন? করি। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, অবশ্যই। এখন হয়েছে? জি হ্যাঁ জি হ্যাঁ এখন হয়েছে। ঠিক আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভ্যাট আইনে হইলো এটা একতরফা দাখিলা পদ্ধতি, এক কথায় যদি আমরা বলতে যাই, কিভাবে গভর্নমেন্ট রেভিনিউ জেনারেট করবে এবং সেটা আদায় করবে, তার প্রসেস মেনটেনের জন্য যা যা হিসাব সংরক্ষণ করতে হয় এখানে তাই শুধু আছে। আবার ইনকাম ট্যাক্স যদি বলি, ওটা টোটালি ডাবল স্ট্যান্ডার্ড, মানে দুতরফা দাখিলা পদ্ধতি যেটা আমরা বলি, ওইখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অনুযায়ী হিসাব দেখাইতে হয়, ওইখানে আবার এই জিনিসের মতো হয় না। আমরা যখন এই যে কোম্পানির ট্যাক্স রিটার্ন সাবমিট করতে যাই তখন কি অডিট রিপোর্ট চায়, ওইখানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চায়, তার মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ব্যাটে কিন্তু এই জিনিস চায় না, মানে হিসাব সংরক্ষণের ক্ষেত্রে ওরা অডিট রিপোর্ট চায়, চায় হইলো ওরা কিভাবে কোথায় কোথায় কি আছে ওগুলো ফাইন্ড আউট করার জন্য, অডিট করার জন্য আপনি সোর্স ট্যাক্স ঠিক মতো কাটছেন কিনা, ব্যাট যেটুকু প্রযোজ্য হয়েছে ওইটুকু দিচ্ছেন কিনা, ওইগুলো ভেরিফাই করার জন্য তারা অডিট রিপোর্ট দেখে। তাহলে আমরা দেখি এবার কিভাবে আসলে এই ভ্যাট আইনে ভ্যাট অ্যাকাউন্টস মেনটেন হয়। বাংলাদেশের ভ্যাট ব্যবস্থা হিসাব রক্ষণ প্রণালী হলো ভ্যাট, এসডি, এটি এবং টার্নওভার করের হিসাব রাখার একটি পদ্ধতি, যেখানে একটি কর মেয়াদে একজন ব্যবসায়ী সরকারের কাছে প্রদেয় কর, সরকারের কাছ থেকে প্রাপ্য করের হিসাব, যদি সরকার প্রাপ্য হয় উক্ত কর সরকারি কোষাগারে জমা প্রদান করা হয় এবং সম্পৃক্ত প্রয়োজনীয় দলিলাদি সংরক্ষণ করা। ভ্যাট আইনের ধারা 107 অনুযায়ী রেকর্ডপত্র ও হিসাব সংরক্ষণ করতে হয়। তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়াইলো আমরা যখন ব্যবসা শুরু করি আমাদের কিছু পার্সেস আছে, কিছু সেলস আছে, তো এবং পার্সেস এবং সেলস এর এন্ট্রি দেওয়ার মাধ্যমে যদি আমার অনেক সময় হয় কি আমাদের সেলস বেশি হয়, আমাদের পার্সেস হইলে ব্যাট রেয়াত কম পাওয়া যায়, বাকি টাকা দিতে হবে। এমন ক্ষেত্র হয় যে মাঝে মাঝে আমার পার্সেস অনেক বেশি হয়ে গেছে, যখন আমি ইম্পোর্ট করি, আমি তো অল্প ইম্পোর্ট করি না, আমি অনেক বেশি পরিমাণে ইম্পোর্ট করি, তখন দেখা যায় এক মাসে ভ্যাটই আমার রেয়াত আসছে 10 লাখ টাকা, আমার সেলস ভ্যাট 10 লাখ টাকা আসে নাই। সেলস ভ্যাট আসছে কারণ আনার পর তো আমি বিক্রি করতে পারি নাই, সেলস ভ্যাট আসছে আমার 5 লাখ টাকা বা 3 লাখ টাকা, তা বাকি টাকা কি হইলো? বাকি টাকা গভর্নমেন্টের কাছে আমি পাওনা রইলাম।
তো এটার সাথে সাথে গভর্নমেন্টের কাছে আদায় করার জন্য প্রসেস যাওয়া যায় না, কিন্তু গভর্নমেন্ট যখন পায় তখন ওই রিটার্ন সাবমিট করার সময় আমাকে এটা জমা দিয়ে দিতে হয়। যদি 10 লাখ টাকা আমার ভ্যাট আসছে, আমি রেয়াত পাইছি 5 লাখ টাকা, 5 লাখ টাকা আমি জমা দিয়ে দিব রিটার্নের সময়। আবার যদি 10 লাখ টাকা রেয়াত পাইছি, 5 লাখ টাকা ভ্যাট আসছে, তাহলে ওই 5 লাখ টাকা আমার অ্যাকাউন্টে জমা থাকবে ব্যাংকের অ্যাকাউন্টের মতো। কিন্তু সেটা আমি গভর্নমেন্টের কাছে ইনস্ট্যান্ট দাবি করতে পারবো না, যেটা গভর্নমেন্ট আমার কাছে ইনস্ট্যান্ট দাবি করে নিয়ে যায়। ঠিক আছে, এটা হইলো এই মূল সামারি হইলো এটা। প্রত্যেক মাস শেষে আমাদেরকে রিটার্ন সাবমিট করতে হয়, এই হিসাবটা দিতে হয়, গভর্নমেন্ট পাওনা হলে দিতে হয়, আর গভর্নমেন্টের কাছ থেকে পাইলে আমাদেরকে মানে ওই পাওনা হিসেবে থাকতে হয়, গভর্নমেন্ট দেনা থাকে আমার কাছে বা আমাদের কাছে। আচ্ছা, যখন আমরা ব্যবসা শুরু করতে যাই, আমরা ভ্যাটের আওতায় যখন ব্যবসা করব, তখন কি করতে হবে? প্রথমে আমাদেরকে মূসক নিবন্ধন নিতে হবে। হিসাব সংরক্ষণ করার জন্য আমাদের একটা নিবন্ধন নাম্বার নিতে হবে। বর্তমান আইনে মূসক নিবন্ধন নাম্বার হলো 13 ডিজিট, মাঝখানে একটা অবশ্য হাইফেন আছে, যদি ওইটা ধরি তাহলে 14 হয়। 9টা ডিজিট আর 4টা হইলো অন্য কোড, 2টা কমিশনারেট কোড, 2টা হলো ডিভিশনের কোড। এই নিবন্ধনের মাধ্যমে আমরা হইলো এই ভ্যাটের আইনে প্রবেশ করলাম। তারপরে আমরা কিভাবে এটা মেনটেন করব? তো প্রথমে হলো আমি যখন ব্যবসা শুরু করলাম, তাহলে আমি নিবন্ধন নিলাম, নিবন্ধন নেওয়ার পর আমার মাল কিনতে হবে। তো মাল যখন কিনবো, সেটা মাল তো আমরা সহজে মাল বলি, প্রোডাক্ট বলি। তো এই প্রোডাক্ট যখন কিনবো, মূসক চালানের মাধ্যমে অবশ্যই কিনবো বা কমার্শিয়াল ইনভয়েসের মাধ্যমে কিনবো। তা আমরা যদি যেটাই কিনি, এই নতুন আইন অনুযায়ী আমাদেরকে, আমরা যদি ফিনিশ গুডসেরও ব্যবসা করি, ট্রেডিং ব্যবসা করি, তাও আমাকে উপকরণ উৎপাদক সহগ ঘোষণা অর্থাৎ মূল্য ঘোষণা দিতে হবে। আগের আইনে মূল্য ঘোষণা, এখনকার আইনে হইলো উপকরণ উৎপাদক সহগ ঘোষণা, এটা দিতে হবে। তারপরে হইলো এই ঘোষণা দেওয়ার পরে হইলো আমাদেরকে বিক্রি করতে হবে। এই ঘোষণার ক্ষেত্রেও একটা বিধান আছে, কতদিন আগে দিতে হবে, কখন বিক্রি করতে পারবো, কখন রেয়াত নিতে পারবো, এই জিনিসগুলো এখানে ডিক্লেয়ার আছে। তাহলে আমি পারচেজ করলাম, পারচেজ করার পর সেল করার আগে অবশ্যই ঘোষণা দিতে হবে। এই জন্য এই 2 নম্বর ধাপ হলো আমি ঘোষণাটা দিলাম। এবার 3 নম্বর ধাপ হলো আমি বিক্রি করব। তাহলে বিক্রি করলাম, বিক্রি করতে গেলে আমরা একটা নরমালি দোকানগুলোতে বা প্রতিষ্ঠানগুলোতে একটা কমার্শিয়াল ইনভয়েস করে, ওকে। সেই সাথে হলে আমাদেরকে মূসক চালান মেনটেন করতে হবে। এই গভর্নমেন্ট আইন অনুযায়ী মূসক চালান হলো মূসক 6.3, এটা আমাকে কেটে প্রত্যেকটা প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে হবে। আর এটা হলো ইনভয়েস গেল। ইনভয়েসের মধ্যে কয়েকটা ধাপ, 3টা আছে, 3 ধরনের ইনভয়েস আছে। একটা হলো আমি যখন ডিরেক্ট বিক্রি করে দিলাম, ওটা একটা ইনভয়েস, যেটাকে বলে মূসক 6.3, মূসক কর চালানপত্র। দ্বিতীয়ত হলো এমন কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে যাদেরকে হলো পণ্য স্থানান্তর করতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতে হয়। আবার নিয়ে যেতে হয় 2টা কারণে। একটা হলো কেন্দ্রীয় নিবন্ধিত প্রতিষ্ঠান হলে তারা তাদের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ থাকে। যদি আমরা ইজি শোরুমের কথা বলি, ইজি যে ব্র্যান্ড, তো ওরা কি এক জায়গায় উৎপাদন করে, তাদের প্রত্যেকটা আউটলেটে তারা পণ্য আবার স্থানান্তর করে। এবং যদি আমরা বিআরবির কথা বলি, বিআরবি কেবল, তারাও সেম, বিভিন্ন জায়গায় আউটলেট আছে, তারা পণ্য স্থানান্তর করে। তার পণ্য স্থানান্তর করে তারা কি চালান ইউজ করে? তারা মূসক 6.5 চালানপত্র ইউজ করে। ওইখানে ভ্যাটের পরিমাণ, ওই চালানের ডিটেলস আছে, ওইটা ইউজ করে। আর চুক্তিভিত্তিক আরেকটা আছে, যেমন একটা প্রতিষ্ঠানের ক্যাপাসিটি হলো 5,000 টন সে উৎপাদন করতে পারবে। রডের কথাই যদি বলি, বিএসআরএম এর রড, তারা যে ক্যাপাসিটি দেন 10,000 টন প্রতিদিন ক্যাপাসিটি, তার এখন এমন একটা অর্ডার পাইছে যেখানে 1 লাখ টন ডেলিভারি দিতে হইব, তার আর ক্যাপাসিটি নাই। তখন তার যে ম্যাটেরিয়ালটা, এই ম্যাটেরিয়ালটা ধরেন কেএসআরএম কে দিল, কেএসআরএম রড তৈরি করে আবার বিএসআরএম কে সাপ্লাই দিল। তখন এই যে বিএসআরএম কেএসআরএম কে দিল পণ্যটা, যখন বিএসআরএম এর স্টকে মাল ছিল, ওই মালটা তো ফিনিশ না হয়ে বের হয়ে গেছে, রড হয় নাই, কাঁচামালটাই বের হয়ে গেছে। তখন ওই মুহূর্তে যদি ব্যাট অফিস আসে যে তুমি এই কাঁচামাল কি করছো, এটাকে জিলেট বলে, এটা কি করছো, তো তা তো দেখাইতে পারবে না। তখন হইলো ওটা দেখানোর জন্যই, স্টক মেনটেন করার জন্যই এই মূসক 6.4 মেনটেন করা হয়, যে আমি আমার এই পণ্যটা, আমার এই ক্যাপাসিটি হইতেছে, এই পণ্যটা চুক্তিভিত্তিক উৎপাদন করার জন্য আমি আরেকটা প্রতিষ্ঠানকে দিছি, কেএসএম কে দিছি। তখন এখানে এই যে ইনভয়েসের মতোই মূসক 6.3 মতনই একটা চালান, এটা লিখে ওই পণ্যটা স্থানান্তর করতে হয়। এই 3 ধরনের ইনভয়েস আছে। আমরা কি এই 3টা চালান নিয়ে বুঝতে পারছি? বুঝতে পারছি। তো আমার একটা কোশ্চেন ছিল, বলেন। একটা গ্রুপ অফ কোম্পানির 2টা সিস্টার কনসার্ন, হ্যাঁ, জি, একটা কনসার্ন প্রোডাক্ট পারচেস করছে বাট সেল করবে আরেকটা কনসার্ন, তো সেই ক্ষেত্রে কি কি সিস্টেমটা এখানে চালু করতে হবে? মানে আপনার এই চুক্তিভিত্তিক নাকি, এটা কিভাবে কি না না, এটা 2টা ভিন্ন এন্টিটি, গ্রুপ কোনো শব্দ নাই।
মানে যদি গ্রুপ গ্রুপ বলতে কি একটা বিজনেসে একাধিক প্রোডাক্ট থাকতে পারে। গ্রুপ বলতে যেমন আমাদেরই অন্যরকম গ্রুপ, তো অন্যরকম গ্রুপের 11টা প্রতিষ্ঠান, আমি 11টা এন্টিটি, 11টা প্রতিষ্ঠান মানে 11টা এন্টিটি, অন্যরকম ইলেকট্রনিক্স একটা এন্টিটি, অন্যরকম এডটেক একটা এন্টিটি, অন্যরকম ওয়েব সার্ভিস একটা এন্টিটি। একটা প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠানকে পণ্য দিতে পারবে না এভাবে, তার না, অন্য এখন প্রতিষ্ঠানের নামে মূসক চালান কাটতে হবে, মানে তার একটা কাস্টমার ধরেন অন্যরকম ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন করে, হ্যাঁ Right. আমাদের বিজ্ঞান বাক্স যদি বলি, বিজ্ঞান বাক্স উৎপাদন করে, বিজ্ঞান বাক্স উৎপাদন করে কি করে, রকমারির মাধ্যমে সেল করে, অন্যভাবে ও সেল করে। তাহলে হুম। রকমারি যখন মাল নিয়ে বিক্রি করবে কি করবে, অন্যরকম ইলেকট্রনিক্স একটা মূসক চালান কেটে মাল সহ অন্যরকম ওয়েব সার্ভিস কে দিবে, রকমারিকে দিবে, Right. সিস্টার কনসেপ্ট। কিন্তু কমপ্লায়েন্স ঠিকই মেনটেন করতে হবে, ফ্রি ফ্রি মাল দিতে পারবেন না যে আমি ঠিক আছে আমার উৎপাদন করছি ওরে দিয়ে দিলাম ও বিক্রি করে আমার টাকা দিল, এভাবে হুম। হবে না। হবে না। না, তাহলে না, এই ক্ষেত্রে যে কি মুশিকের হারটা কি স্ট্যান্ডার্ড রেট হবে নাকি কি হবে? ওইটা ওই যে আপনি বের করে নেবেন আপনার কি পণ্য, কোন তফসিলে পড়ে না আইনে পড়ে, বের করে নেবেন আপনার পণ্যটা কোন রেটে পড়ে। আপনার পণ্যের নাম বলেন আমার যদি মনে থাকে এবার মনে সহজে। করেন আমি লিথিয়াম ব্যাটারি পারচেস করছি বিদেশ থেকে, ইম্পোর্ট হ্যাঁ করছি। তো এই লিথিয়াম ব্যাটারি আমি ইম্পোর্ট করছি একটা কোম্পানির কাছ থেকে, মানে একটা কোম্পানির নামে ইম্পোর্ট করছি। ধরেন আপনার এবিসি কোম্পানি লিমিটেড, এবিসি কোম্পানি লিমিটেড ব্যাটারি ইম্পোর্ট করছে, ইম্পোর্ট করছি, বাট ওই প্রোডাক্টটা মূলত সেল করবে মনে করেন যে সিটি কোম্পানি, ই কোম্পানি, হ্যাঁ, হ্যাঁ এই কোম্পানি বিক্রি করলো। বিক্রি করবো, বাট আমি পারচেস করছি কিন্তু এবি কোম্পানি, হ্যাঁ আমি আপনার প্রোডাক্টটা প্রশ্ন বুঝতে পারছি। সেল করবো আপনার ডি কোম্পানি। এবিসি এক্ষেত্রে কোম্পানি, আমি কোম্পানি, মানে কোম্পানিটা কিভাবে মেনটেন করবো এটা আমি আপনার কাছে জানতে চাই। এবিসি কোম্পানি আপনার ই কোম্পানির কাছে পণ্য বিক্রি করবে মূসক চালানোর মাধ্যমে। Right. সে পারচেস করছে, এবিসি কোম্পানি পারচেস করছে, পারচেস করে ই কোম্পানির কাছে বিক্রি করবে, ই কোম্পানি আবার এবিসি থেকে যেহেতু বিক্রি করছে ওর কাছে এবিসি থেকে পারচেস করে এবার কাস্টমারের কাছে বিক্রি করবে। না, আমি প্রোডাক্টটা যখন মানে বি কোম্পানি যদি মনে করেন 100 টাকা করে পারচেস করে, হ্যাঁ, তখন জি, ডি কোম্পানির কাছে 100 টাকা করে সেল করলো, তো এই ক্ষেত্রে তো আমার ভ্যালুয়েশন হইলো না, তো সেই ক্ষেত্রে তো আমার মূসকের রেটটা কি অ্যাড হবে? মূসক রেট তো অ্যাড হবে, ভ্যালু এডিশন আপনি করবেন না না করবেন সেটা আপনি জানেন। আমি যে প্রত্যেকটা মাল কিনে যে লাভে বিক্রি করতে পারবো তা তো না, লস হতে পারে, তবে সেক্ষেত্রে লসে বিক্রি করলে আপনি রেয়াত পাবেন না, রেয়াতের কিছু শর্ত আছে। বুঝতে পারছি। তবে আপনাকে দুইটা প্রতিষ্ঠানে কমপ্লায়েন্স মেনটেন করতে হবে, এবিসি কোম্পানি তো ই কোম্পানি তো, যেটাই বলেন দুই কোম্পানিতে কমপ্লায়েন্স মেনটেন করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি, হ্যাঁ। তার মানে আমরা তিনটে ইনভয়েস সম্পর্কে ধারণা পেলাম। তিনটা কাজ তিন ধরনের, একটা ডিরেক্ট সেলস, একটা হলো একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে ট্রান্সফার, আর একটা হলো চুক্তিভিত্তিক উৎপাদনের জন্য ম্যাটেরিয়াল, একটা র মেটেরিয়াল একটা প্রতিষ্ঠানকে দিলাম, সে তো প্রস্তুত করে আমাকে আবার দিয়ে দিল। ক্লিয়ার? ক্লিয়ার। তারপরে আসি হলো রেজিস্টার মেনটেন। আমি যে পণ্য কিনলাম বিক্রি করলাম এগুলো তো এই চালানি সীমাবদ্ধ না, এগুলো হলো একটা রেজিস্টারে মেনটেন করতে হবে কি কিনলাম কি বিক্রি করলাম। তাহলে প্রথম হলো ক্রয় রেজিস্টার মূসক 6.1, আমি যা যা পারচেস করব আমার প্রতিষ্ঠানের জন্য সব জিনিস এখানে এন্ট্রি থাকবে, সেটা পণ্য হোক সেটা সেবা হোক সব এখানে এন্ট্রি থাকবে। আর তারপর হলো বিক্রয় রেজিস্টার, যা বিক্রি করব তা সবকিছু এই বিক্রয় রেজিস্টার এন্ট্রি থাকবে। এখন এই দুইটার মধ্যে উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য একটু কাজ আছে। ক্রয় হিসাব পুস্তক যেটা, যখন উপকরণ কিনে উপকরণ অ্যাড করি একটা অপশন আছে, এরপরে পণ্য উৎপাদন করার জন্য যখন আমি উপকরণ ট্রান্সফার করি প্রোডাকশনে তখন ওইটা আবার ইস্যু করতে হয়, ওই অপশনটা এখানে আছে। সেম ভাবে প্রোডাকশনে যখন উপকরণ ট্রান্সফার করি ওটা ইস্যু করতে হয়, এবং প্রোডাকশন থেকে পণ্যটা উৎপাদন হয়ে যখন আসে তখন আবার বিক্রয় রেজিস্টারে ওইখানে উৎপাদনের একটা কলাম আছে, ওইখানে এটা অ্যাড করতে হয়। আমার ধরেন একটা কম্পোনেন্ট 5টা কম্পোনেন্ট দিয়ে একটা পণ্য হইলো, এই মোবাইলটা তৈরি করতে গেলে আমাদের অনেকগুলো কম্পোনেন্ট লাগে, তখন র মেটেরিয়ালস ওই ক্রয় হিসাব পুস্তক থেকে র মেটেরিয়াল সবগুলো ইস্যু করব, ইস্যু করার পর সবগুলো দিয়ে একটা মোবাইল হবে, যে মডেল নাম্বার ওই মডেল নাম্বারে যে এই প্রোডাক্টটা ফিনিশড হয়ে এখানে অ্যাড হবে, অ্যাড হইলো। তারপরে হইলো এখান থেকে আমি ওই যে মূসক চালানের মাধ্যমে যা বিক্রি করব তা এখানে আবার এন্ট্রি দিব, বিক্রি হিসেবে দেখাবো। তাহলে এখানে বিক্রয় রেজিস্টার, ক্রয় এবং বিক্রয় গেল। তারপরে ক্রয় ও বিক্রয় হিসাব পুস্তক যেটা, এটা মেনটেন করে ট্রেডিং বিজনেস যারা আছে তারা,
তারা একসাথে ক্রয় করে বিক্রি করে অত বেশি হিসাব তারা রাখতে পারে না, রাখে না। নর্মালি ট্রেডিং বিজনেস না, শুধু এই ক্রয় বিক্রয় হিসাবটা মেনটেন করে, একটা রেজিস্টারে এটা হয়। আর উৎপাদনকারীরা ক্রয় এবং বিক্রয় দুইটা ভিন্ন ভিন্ন মেনটেন করে। আর যদি যারা ট্রেডিং করে তারা চাইলে এই ক্রয় ভিন্ন বিক্রয় ভিন্ন মেনটেন করতে পারে, কোনো সমস্যা নেই। তারপরে এই যে আমি ক্রয় করলাম বিক্রি করলাম, তারপরে কি আসে? উৎস কর্তন সনদপত্র। আমরা যখন ক্রয় করি, ওই যে উৎস কর্তন সম্পর্কে তো আমাদের সবারই ধারণা আছে। ক্রয় করলে কিছু কিছু সেবা আছে যেটা ক্ষেত্রে আপনাকে উৎসে মূসক কেটে রাখতে হবে। যেমন প্রকিউরমেন্ট প্রোভাইডার যারা আছে, তারা যে সেবা দিল আপনাকে, আপনি যদি উইথহোল্ডিং এন্টিটি হয়ে থাকেন, আপনি উৎস কর্তনকারী সত্তা হয়ে থাকেন, ওই যে সংজ্ঞা আছে 6 ধরনের ব্যাখ্যা করছে, আগে 5টা ছিল, এখন একটা যোগ হয়েছে। এই 6 ধরনের মধ্যে পড়লে আপনাকে উৎসে বাধ্যতামূলক কেটে রাখতে হবে। কেটে রাখার পর, কেটে রাখাই তো কাজ না, কেটে রাখার পর আরো কাজ আছে। কেটে রাখার পর যেই পরিমাণ টাকা কেটে রাখছেন ওই পরিমাণ টাকা সরকারি কোষাগারে জমা দিবেন এবং একটা এই যে প্রত্যয়নপত্র ইস্যু করবেন, যেটার নাম উৎসে কর কর্তন সনদপত্র। ইস্যু করলে আপনি আপনার অ্যাকাউন্টে দেখাবেন, রিটার্নে দেখাবেন, আর যেই ব্যক্তিটা কেটে রাখছেন তাকে একটা কপি দিয়ে দিবেন, সেও তার অ্যাকাউন্টে দেখাবে। আপনার জন্য এটা কি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, আর তার জন্য এটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আপনি তারটা কেটে রাখছেন, গভর্নমেন্টে সেটা জমা দিচ্ছেন, আপনার লাইবিলিটি বাড়ছে। আপনি যখন কেটে রাখছেন তা আপনার লাইবিলিটি বাড়ছে, গভর্নমেন্টের টাকা গভর্নমেন্টে জমা দিতে হবে, এই জন্য ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আর যার কাছ থেকে কেটে রাখছেন তার হলো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, সে অলরেডি ব্যাটটা দিয়ে দিছে। দিয়ে দিচ্ছি, হ্যাঁ জি। অ্যাডভান্স পে করে তারপরে দিচ্ছি। জি, তারপরে হলো ক্রেডিট নোট। ক্রেডিট নোটটা কি, অনেক সময় আমাদের ভুলভ্রান্তি হয় বা ফেরত আসে, বিশেষ করে পণ্য ফেরত আসে, ভুলও হইতে পারে। ভুল হলে গভর্নমেন্টে যখন বেশি দিয়ে দিব তখন এটা ফেরত নিব ক্রেডিট নোটের মাধ্যমে। আর যখন পণ্য ফেরত আসে খারাপ হয় তখনও আমরা ওইটা ক্রেডিট নোট করে ফেরত নিয়ে নিব। আর ডেবিট নোট হলে যখন আমরা গভর্নমেন্টকে বলে কম দিই তখন হলো এটা ডেবিট নোট করে ওটা অ্যাডজাস্ট করে নিব। এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব, মানে কাজ আছে ভালোই। হ্যাঁ হ্যাঁ এগুলো তারপরে হলো 2 লক্ষ টাকার অধিক মূল্য মানে ক্রয় বিক্রয় চালানপত্রের তথ্য। তো আমরা ক্রয় করি না, যখন একটা চালানপত্রে 2 লক্ষ টাকার বেশি ক্রয় হবে, এটা হলো ব্যাটেবল ভ্যালু। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শুনতেছি, হ্যাঁ বল। বলেন দাদা। ব্যাটেবল ভ্যালু যখন 2 লক্ষ টাকা বা তদূর্ধ্ব হবে তখন হলো এই একটা মূসক ফর্ম আছে 6.10, এটা ফিল আপ করতে হবে। দুইটা ধাপ, একটা হলো ক্রয়, একটা হলো বিক্রয়। আপনি ক্রয় করার সময় যাদের কাছ থেকে কিনছেন 2 লক্ষ টাকার বেশি তাদের তথ্যটা ফিল আপ করবেন, আর যখন বিক্রি করছেন যাদের কাছে 2 লক্ষ টাকার বেশি ওই তথ্যটা ফিল আপ করবেন। ফিল আপ করে ওই রিটার্নের সাথে এটা দিয়ে দিতে হয়, অ্যাটাচমেন্ট করে দিতে হয়। সেটা হার্ড কপি দেন আর অনলাইনে দেন, এটা অ্যাটাচ করে দিতে হয়। এটা কি দাদা 2.2 অবশ্যই বাধ্যতামূলক। ঠিক আছে, বাধ্যতামূলক কিনা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বাধ্যতামূলক। আমি তো আগের ফ্যাক্টরিতে দেখতাম এটা মেনটেন করতো না ওনারা, এখানে না, করে। আগের ব্যাটেনে এটা ছিল না, এটা সংযোগ নতুন হয়েছে। বুঝতে পারছি। হুম। এর উপকারটা কি? এটা এর এটার উপকার বেনিফিটটা কি? গভর্নমেন্ট আর কি ট্র্যাক করতে চাইতেছে, মানে অল্প অ্যামাউন্ট ফাঁকি দিলে অসুবিধা নাই। মানে আমাদের দেশে কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা এই যে দেখা যায় ভুয়া একটা মূসক চালান লিখে আপনাকে দিয়ে দিল। আবার এই নতুন আইনে আইসা একটা জিনিসে কিন্তু একটা প্রতিবন্ধকতা রয়ে গেছে, আপনি কিন্তু চাইলেই তার হিসাব দেখতে পারবেন না। আপনাকে মূসক 6.3 দেয়া মানেই কাজ শেষ। আগের আইনে আপনি ওই যে বিক্রয় রেজিস্টার, তারপরে চলতি হিসাব যাদের ছিল চলতি হিসাব দেখতে পারতো, ব্যাট রিটার্ন দেখতে পারতো যে আপনি এটা দেখাইছেন কিনা। এখনকার আইনে কিন্তু তা নেই, এই মূসক 6.3 দিলেই শেষ। তো এখানে তো যাচাইয়ের কোনো সুযোগ থাকে না। তখন যদি দেখে যে ছোট অ্যামাউন্টটা ফাঁকি দেয়, দেখ বড় অ্যামাউন্ট গুলাতে যাতে ফাঁকি না হয়। 2 লক্ষ টাকা মানে যদি 15% ব্যাট হয় 30,000 টাকা। তো এই ইন্টেনশন থেকেই বেসিক্যালি এই থিমটা দাঁড় করাইছে, ফাঁকি দিলেও যাতে ভেরিফাইয়ের একটা সুযোগ থাকে। এটাতে বুঝতে পারছেন? বুঝতে পারছি। এটা কোন ক্ষেত্রে রসুনের কাজে লাগে? অনেক সময় কোনো হুকুমরাই না গাছল বা গোছল করে বাজারে বিক্রি হয়, অনেকে কিনে নেয়। ভাই কে কথা বলতেছেন একটু মিউট করে নেন। আর ওই আলোচনা করতে আসে। নুরুজ্জামান ভাই আপনি একটু মিউট করে নেন। আচ্ছা, আমি তারপর আসি অব্যবহৃত বা ব্যবহার অনুপযোগী উপকরণ নিষ্পত্তির আবেদনপত্র।
অনেক সময় হয় কি প্রতিষ্ঠানে ওই যে কিছু ইনভেন্টরিতে পড়ে থেকে নষ্ট হয়ে যায় না, ওইগুলো নিষ্পত্তি করার জন্য একটা ফর্ম হলো মূসক 4.4। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত পণ্য নিষ্পত্তির আবেদনপত্র, এটা হলো ফর্ম মূসক 4.5। অনেক সময় যে ট্রান্সপোর্টেশনের সময় নষ্ট হয় আগুনে, ফ্যাক্টরিতে থেকে বা গোডাউনে থেকে আগুনে পুড়ে নষ্ট হয় না, ওগুলো ধ্বংসের জন্য এই মূসক 4.5। তারপর বজ্র বা উপজাত বাই প্রোডাক্ট যেটাকে বলে পণ্যের ব্যবহার, সরবরাহ ও নিষ্পত্তির আবেদনপত্র, এটা হলো মূসক 4.6। তো এইটা কি, ধরেন প্রথমটা তো বুঝলাম, অব্যবহৃত বা ব্যবহার অনুপযোগী উপকরণ নিষ্পত্তির জন্য আবেদনপত্র। এই তিনটা জিনিসের ক্ষেত্রেই কিন্তু ভ্যাট অফিসারের মানে কাজ আছে। আমাদের আবেদন করতে হবে, তারা ফিজিক্যালি এসে দেখবে, দেখার পর তারা একটা প্রতিবেদন করে এটা ফয়সালা করে দিবে। আপনি ইচ্ছা করলে আপনার মন মতো এই জিনিস করতে পারবেন না। ক্লিয়ার হয়েছেন? আপনার ইনভেন্টরিতে ধরেন অনেক 1 কোটি টাকার কাঁচামাল আছে, আগুন লেগে আপনার 50 লাখ টাকার কাঁচামাল নষ্ট হয়ে গেছে। এখন আপনার রেজিস্টার অনুযায়ী তো আপনার 1 কোটি টাকার মাল ছিল। এখন এই 1 কোটি টাকার কাঁচামাল যখন ইম্পোর্ট করছেন, আপনার কি হয়েছে? রেয়াত নিছেন না, গভর্নমেন্টের কাছে ফেরত নিয়ে নিছেন না। এখন যেটা ধ্বংস হয়ে গেল দেখাবেন কিভাবে? এই এই জন্য, এই কারণে যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতিটা তাদেরকে দেখাইতে হবে যে আমার এই পণ্য নষ্ট হয়েছে। তখন এইটারই একটা হিসাব নিকাশ হয়। এটা প্রুফ করার জন্য এই যে ভ্যাট অফিসারদের এখানে সংযোজনের প্রয়োজন পড়ে। তারা একটা প্রতিবেদন করবে, প্রতিবেদন করে ভ্যাট অফিসে তার সিনিয়র যে আছে ডিভিশন বরাবর তারা জানাবে, তারপরে এই রেজিস্টারে এগুলো অ্যাডজাস্টমেন্ট হবে। ওই যে মূসক ক্রয় রেজিস্টার, বিক্রয় রেজিস্টার, ওইগুলোতে এগুলো অ্যাডজাস্টমেন্ট হবে এই রেফারেন্স ধরে। ওকে, তারপরে মূসক দাখিলপত্র, যেটা মূল জিনিস। সারা মাসে যাই লেনদেন করলেন, বিক্রি করলেন, ক্রয় করলেন, সমন্বয় করলেন, প্রত্যয়নপত্র দিলেন, তাই এটা তুলে ধরবেন কোথায়? এই তুলে ধরবেন এই মূসক 9.1-এ। এখানে আপনি সারা মাসের যত লেনদেন আছে, এখানে যত সেল আছে এখানে আসবে, যত পার্সেস আছে এখানে আসবে, যত অ্যাডজাস্টমেন্ট, সমন্বয়, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এখানে আসবে, যোগ বিয়োগ হয়ে একটা আপনি কি সরকারের কাছে পাওনা রয়েছেন না সরকার আপনার কাছে পায়, এটা এখানে যোগ বিয়োগ করার পর চলে আসবে। যদি সরকার আপনার কাছ থেকে পায় তাহলে সরকারকে আপনি জমা দিয়ে দিবেন। কিভাবে দিবেন? এই যে 17 নম্বরটাতে আছে, কর জমা প্রদানের সমর্থনে ট্রেজারি চালান বা অন্য কোনো পদ্ধতি কর জমা প্রদান করা হয়ে থাকলে তার এর সমর্থনে প্রামাণিক দলিলপত্র। এখন কিভাবে দেয়? এখন অনলাইনেই দেয়, কেউ অফলাইনে দেয়। তো অফলাইনে কিভাবে দেয়? এই চালান করে একটা রিকুইজিশন হয় বা অ্যাপয়েন্টমেন্ট হয়, হওয়ার পরে ওটা নিয়ে ব্যাংকে জমা দিলে, টাকা সহ জমা দিলে তারা একটা এই চালান দেয়। ট্রেজারি চালান শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখায় আছে, আর কোথাও ট্রেজারি চালান নাই, আর সব জায়গায় এই চালান, সেটা ভ্যাট হোক আর ইনকাম ট্যাক্স হোক। তাহলে যে টাকা গভর্নমেন্ট যদি কোনো টাকা পায়, এই টাকা ট্রেজারির মাধ্যমে বা এই চালানের মাধ্যমে জমা দিয়ে আমাদের হিসাব তার শেষ। ট্রেজারি চালান শুধুমাত্র সোনালী ব্যাংক নেয়, তাই না? এছাড়া না তার না না, কোনো ব্যাংক নেই। বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক না, বাংলাদেশ ব্যাংক। সোনালী ব্যাংকও 3 না, পাতার এখন নেয় না, এখনো দু একটা এখন নেয় জায়গায় না, এখন নেয় না কোথাও, না? না এখন কোথাও নেয় না। কিন্তু একটা জিনিস কি, কিছু কিছু কোড আছে এই চালানে পাওয়া যায় না, বুঝছেন? তখন সেক্ষেত্রে ওরা অ্যাক্সেস দেয়। এটা আমি দেখছি, যদি জানি না আমার ভুল হচ্ছে কিনা। না 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 আমি না, এটা জিনিসটা ফলো করি। এটা হইতে পারে, এক্সেপশনাল ক্ষেত্রে হইতে পারে, কিন্তু মানে এই আমাদের চালানে কোড বিচার, পাওয়া যাচ্ছে না ইয়েতে, অনলাইনে এমন কিছু কিছু জায়গা আছে। মানে যেমন আমার এক ফ্রেন্ড কিছুদিন আগে আমার একটা চালান করতে বললো, সে ওই যে একটা ইয়েতে আবেদন করছে, মেবি মেট্রো রেল না জানি রেলওয়েতে এরকম। হ্যাঁ, কিন্তু ও আচ্ছা ওইখানে ওইখানে সে চাকরির ইয়াটা দিতে বলছে ট্রেজারি চালান করে। তখন আমি ওরে বললাম যে দাও আমি এই চালানে দিই, পরে আমি ওটার কোডটা পাচ্ছি না। পরে ব্যাংকের সাথে যোগাযোগ করছি, বলছে ভাই এটা নাই, আপনি ইয়াতে 3 পাতা ট্রেজারি করে জমা দিতে হবে। পরে সোনালী ব্যাংকে ওইভাবেই জমা দিচ্ছে। ওগুলো তো এই আর অন্য, কি। বাট আমাদের বিজনেসে, আমাদের এখানে ওগুলো তো এক্সট্রা অ্যাক্টিভিটিস। বাট আমাদের বিজনেসের জন্য ভ্যাট আইনে যত কোড আছে সবগুলো আছে, ইনকাম ট্যাক্সে যা আছে সব আছে, এক্সেপশনাল তো না না, এক্সেপশনাল। আমাদের এগুলো আছে, আমাদের এগুলো আছে। হ্যাঁ এরপর হ্যাঁ, ওই যে এনভায়রনমেন্ট অফিসের কিছু পাওয়া যায় না, আবার এই টুকিটাকি এগুলো আদার্স এর। কিন্তু ওই যে এনভায়রনমেন্ট অফিসের ভ্যাট কিন্তু সেটা আমাদের এখানে পাই না। এরকমও টুকিটাকি বিষয় করছে। হ্যাঁ এগুলা মানে ওগুলো এক্সেপশনাল, ভ্যাট ট্যাক্সের বহির্ভূত। আর আমাদের এই ডিসকাশন হলো এই ভ্যাট ট্যাক্স নিয়ে। জি ঠিক স্যার, আছে, আমি বুঝতে পারছি, মানে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। ওকে। জি জি, থ্যাংক ইউ। তাহলে আমরা আমরা হিসাব নিকাশ হয়ে গেল, আজকে ভ্যাট আইন সম্পর্কে ধারণা হইলো, টোটাল হিসাব নিকাশ হইলো কিভাবে আমরা ভ্যাট আইনগুলো মানে
প্র্যাকটিক্যালি ইউজ করব, কি কি জিনিস ইউজ করতে হয়। এখানে আরো জিনিস আছে, অনেক কিছু আছে, কিন্তু আমি যেগুলো মূল জিনিস ওগুলো এখানে তুলে ধরেছি। এরপরে আমরা প্র্যাকটিক্যালি যখন কাজ করব সব জিনিসই চলে আসবে। এই মোটামুটি আজকের যে লার্নিং যে জিনিসগুলো ছিল এগুলো সবগুলো চলে আসছে। এখন আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকলে সেটা বলতে পারেন, আমি উত্তর দেব। শুনতে পাচ্ছেন? জি দাদা, শুনতে পাচ্ছি। শেয়ার কি বন্ধ হয়েছে? না না, এখন কি দেখা যাচ্ছে আমার? হ্যাঁ দেখা